হ্যালো স্টুডেন্ট, সবাইকে স্বাগতম আজকে আমাদের বায়োলজি ক্লাসে। অনেক দিন পরে আমরা হাজির হয়েছি রক্ত সংবহনের মাস্টার ক্লাস নিয়ে। তোমরা সবাই দ্রুত জয়েন হয়ে যাও। আজকে রক্ত সংবহন নিয়ে আমরা অনেক সুন্দর করে মজার করে পড়ব। বায়োলজি তোমাদের অনেকের কাছেই মুখস্থ লাগে, সো আজকে চেষ্টা করব বায়োলজিটা অনেক সুন্দর করে উপস্থাপন করার, যাতে তোমাদের কাছে বায়োলজি একটুও মুখস্থ না লাগে। সবাই আমরা দ্রুত খাতা কলম নিয়ে বসে পড়ি, একটু বইটা সামনে রাখি, হাইলাইটার নিয়ে বসে পড়ি। সবাই একটু দ্রুত গ্রুপে সবাই বন্ধু যারা আসো মেনশন করে ফেলো, অ্যান্ড আমাদের যে গ্রুপগুলো আছে একটু শেয়ার করে দাও। হ্যালো স্টুডেন্ট, সবাইকে স্বাগতম আমাদের পেসমেকার বায়োলজি কেয়ারের রক্ত সংবহনের মাস্টার ক্লাসে। আজকে আমরা অনেক মজা করে রক্ত সংবহন খুব সুন্দর করে পড়ব। তোমাদের অনেকের কাছে বায়োলজি অনেক মুখস্থ লাগে, আমরা আজকে চেষ্টা করব খুব সুন্দর করে মজা করে বায়োলজি পড়ার। সবাই আমরা একটু খাতা কলম নিয়ে বসে পড়ি, সাথে একটু বইটা রাখি, আর হাইলাইটারও সাথে রাখবা, যাতে গুরুত্বপূর্ণ জিনিসগুলো মার্ক করে দিতে পারি তোমাদের। তোমরা সবাই একটু তোমাদের বন্ধু যারা আছে এই গ্রুপে সবাইকে একটু মেনশন করে ফেলো এবং আমাদের গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও, যাতে সবাই জয়েন হইতে পারে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি তৃষা জয়েন করছো, নমস্কার। বাকিরাও একটু জয়েন করো। আমি একটু সবাইকে ক্লাসের লিঙ্কটা দিয়ে দিই, যাতে সবাই অ্যাড হইতে পারে। তোমরাও দ্রুত খাতা কলম নিয়ে বসে পড়ো। সবাই জয়েন করো আস্তে ধীরে। আমি একটু সবাইকে লিঙ্কটা দিয়ে দিই, তাহলে যারা ক্লাস পাচ্ছে না তাদের জন্য একটু সুবিধা হবে। তোমাদের আমি বলেছিলাম যে রক্ত সংবহন এই টপিকটা অনেক সুন্দর করে পড়া দরকার। কেন দরকার? কারণ এই চ্যাপ্টারের সাথে বাকি চ্যাপ্টারগুলো কিন্তু রিলেটেড। এই চ্যাপ্টারটা যদি তুমি সুন্দর করে একটু গুছাইতে পারো, তোমার জুওলজি বই তুমি বিশ্বাস করো মনে প্রাণে যে 60 থেকে 70% তোমার হাতে চলে আসবে। সো যার কারণে এই চ্যাপ্টারটা একটু গুছায় পড়া দরকার, একটু সুন্দর করে ক্লাস করা দরকার। যদি এই চ্যাপ্টারটা তুমি সুন্দর করে একটু নোট করে ফেলো, গুছায় ফেলো, তাহলে দেখবা যে বাকি যে চ্যাপ্টারগুলা লাইক 5 নম্বর চ্যাপ্টার, 6 নম্বর চ্যাপ্টার, 3 নম্বর চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলো তোমার পড়তে অনেক বেশি সুবিধা হবে। সো সবাই জয়েন করে ফেলো। আমি একটু সবাইকে লিঙ্কগুলা দিয়ে দিই, যাতে বাকিরাও জয়েন করতে পারে। ওকে, ঠিক আছে। দেখি কে কে জয়েন হয়েছ। ইতিমধ্যে দেখতে পাচ্ছি তোমরা অনেকেই জয়েন হয়ে গিয়েছো। সারা জয়েন হয়েছো, মেঘনা, জয়দীপ, স্রোতসিনী, অনেকেই তোমরা জয়েন হয়ে গিয়েছো। আচ্ছা, তোমরা সবাই একটু জানিয়ে ফেলো যে সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা। আমরা আস্তে ধীরে ক্লাসটা শুরু করব তাহলে। এছাড়াও দেখতে পাচ্ছি শ্রাবণ জয়েন হয়েছ, রুবাইয়া, ফাহাদ, সুমি, রিয়া। আচ্ছা ঠিক আছে, তো চলো আমরা ক্লাস শুরু করি। প্রথম যে ব্যাপার সেটা হচ্ছে যে রক্ত সঞ্চালন। এই চ্যাপ্টারটা আমরা জুওলজি বইয়ের
চতুর্থ নম্বর চ্যাপ্টারে পড়ি। কত নম্বর চ্যাপ্টারে পড়ি এটা? Z4 জুওলজির 4 নম্বর চ্যাপ্টারে। এখানে দুইটা শব্দ তোমরা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে রক্ত আর একটা হচ্ছে সঞ্চালন। আমরা চেষ্টা করব প্রত্যেকটা শব্দ একটু ভেঙে ভেঙে পড়ার, যাতে তোমার কাছে কোনো জিনিস মুখস্থ না লাগে। তুমি যদি প্রত্যেকটা শব্দ একটু বুঝে বুঝে পড়ো, তাহলে দেখবা যে পড়াটা অনেক বেশি তোমার জন্য মানে একটু কষ্ট কম হবে পড়তে, তোমার পড়তেও অনেক বেশি মজা লাগবে। আর যখনই তোমরা কোনো একটা জিনিস না বুঝে মুখস্থ করা শুরু করো, একটু কঠিন লাগে আর কি। প্রথমে আসি রক্ত। রক্ত নিয়ে কি বা বলার আছে? রক্ত নিয়ে তুমি ইতিমধ্যে রক্ত জিনিসটা চিনো। রক্ত এক প্রকার লাল কালারের তরল পদার্থ, যেটা আমাদের বডিতে আছে, যদি আমরা খুব সহজ ভাষায় বলি, যেটা তোমরা 9-10-এ মোটামুটি জেনে আসছো। রক্ত সম্পর্কে কয়েকটা কথাবার্তা, যে রক্ত এক প্রকার তরল যোজক টিস্যু, এছাড়াও আরও অনেক কথা জেনে আসছো, সেগুলো পরে আমরা কথা বলবো। এখন আসি সঞ্চালন বা সার্কুলেশন। সঞ্চালন ব্যাপারটা কি? দেখো, আমাদের বডিতে রক্ত প্রতিনিয়ত টই 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 করে ঘুরে বেড়াচ্ছে। আমাদের বডি সব জায়গায় রক্তগুলো কি করতেছে? টই 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 করে সারা দেহে ঘুরে বেড়াচ্ছে। কেন ঘুরে বেড়াচ্ছে? এইটাই হচ্ছে প্রশ্ন, যে এই সঞ্চালনের কেন দরকার? রক্তগুলো তো আমার বডিতে স্থির অবস্থায় থাকলেই পারতো, কেন রক্ত সারা দেহে এরকম পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে? রক্তটা তো বডির ভিতরে আছে, ঠিক আছে, থাকুক, মানে স্থির অবস্থায় থাকুক, কেন ঘুরে বেড়াচ্ছে? দেখো, তোমাদের ক্লাসের আগে কিন্তু বলছিলাম যে সবাই রাত্রে ডিনার করে ফেলো, তাই না? তো ধরো তোমার ডিনার করা শেষ, এখন ডিনারের পরে তুমি যে খাবারটা খেয়েছো, এই খাবারটা তোমার মাউথ হয়ে, তোমার দেন অন্ননালী বা ইসোফেগাস হয়ে আলটিমেটলি তোমার পাকস্থলিতে অবস্থান করতেছে, দেন এখান থেকে তোমার সেটা অন্ত্রে যাবে আর কি। তো বুঝো যে খাবারগুলা তুমি কেন খাচ্ছ? কারণ খাবারগুলা থেকে তুমি খাদ্য সার পাবা, যেই খাদ্য সারটা তোমার দেহের প্রত্যেকটা কোষে পৌঁছায় দিয়ে লাগবে কোষগুলারে বাঁচানোর জন্য। তুমি যদি তোমার হাতের আঙ্গুলটা 4-5 দিন বেঁধে রাখো, দেখবা কি এখানে ব্লাড সার্কুলেশন না পেয়ে প্রথমে এই জায়গাটা আধা ঘন্টা 1 ঘন্টা পর নীল হওয়া শুরু করছে, অ্যান্ড একদিনের মাথায় দেখা যাচ্ছে এই জায়গাটা একটা অন্যরকম হয়ে যাবে, আর 3-4 দিনের মাথায় এখান থেকে পচা শুরু করবে। কেন? কারণ এখানে কিন্তু খাদ্য সার পৌঁছাইতে পারতেছে না, এখানে কিন্তু অক্সিজেন পৌঁছাইতে পারতেছে না। তাহলে কথা হচ্ছে, তুমি দেখো, তুমি যে খাবারগুলো খাইলে, এই খাবারগুলো তো পেটে গেল, তাই না? বাট এই পেটের এখান থেকে এই খাদ্য সারটা বডির প্রত্যেকটা কোষে কে নিয়ে যাচ্ছে? কে নিয়ে যাচ্ছে? রক্ত। কে নিয়ে যাচ্ছে? রক্ত। তাহলে দেখো, রক্ত কিন্তু স্থির অবস্থায় যদি থাকতো, তাহলে কি এই খাবারগুলা পেটের এখান থেকে খাদ্য সারগুলা বডির প্রত্যেকটা কোষে পৌঁছাইতে পারতো? পারতো না। এই কারণে সার্কুলেশন দরকার। আবার ধরো তুমি প্রশ্বাসের মাধ্যমে কি নিচ্ছ? অক্সিজেন। অক্সিজেন নিলাম। এখন এই অক্সিজেনটা তুমি প্রথমে তোমার নাসারন্ধ্র পথে ঢুকলো, আলটিমেটলি সব পথ হয়ে শ্বাসনালী হয়ে কোথায় গেল? তোমার 2টা ফুসফুসে। ওকে, বাট এই অক্সিজেনটা আলটিমেটলি তোমার কোথায় পৌঁছাইতে হবে? বডির প্রত্যেকটা কোষে পৌঁছাইতে হবে। এখন বডির প্রত্যেকটা কোষে এই অক্সিজেন কে বয়ে নিয়ে যায়? রক্ত। তাহলে দেখতে পাচ্ছ, রক্ত সার্কুলেশন আছে বলেই তুমি যে খাবারটা খাচ্ছ, সারা দেহে খাবারের খাদ্য সার পৌঁছাইতে পারতেছে। রক্ত সংবহন আছে বলেই তোমার যে অক্সিজেন তুমি নিচ্ছ, সেই অক্সিজেনটাও বডির প্রত্যেকটা কোষে পৌঁছাইতে পারতেছে। তার মানে রক্ত সংবহন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের বেঁচে থাকার জন্য। রক্ত সংবহন বন্ধ হইলে আমরা কিন্তু আর বেঁচে থাকতে পারবো না, কারণ বডির অন্যান্য কোনো অর্গানই আর কাজ করতে পারবে না। ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে গেলে বডির অন্যান্য অর্গানগুলোও সাথে সাথে ডেথ হওয়া শুরু করবে। তাহলে বুঝতেছো যে সঞ্চালনের কত গুরুত্ব। তাহলে এই ছিল হচ্ছে রক্ত সঞ্চালন, 2টা কথা নিয়ে কিছু প্র্যাকটিক্যাল কথাবার্তা, ঠিক আছে? সো আমরা শুরু করব আমাদের রক্ত সঞ্চালনের প্রথম টপিক। তো দেখি কে কে জয়েন করছো ক্লাসে। ইতিমধ্যে দেখি কতজন আছো তোমরা। দেখতে পাচ্ছি অরবিন্দ জয়েন হয়েছো, সৌমি, বিশাল, ফাহমিদা, পুষ্পিতা। ওকে, তোমরা বাকি ফ্রেন্ডদেরও একটু মেনশন করে ফেলো, যাতে তাদের কাছেও ক্লাসটা যায়। অনেকেই গ্রুপে ঢুকে ক্লাসে আসলে খুঁজে পায় না, একটু মেনশন করলে তাদের সামনে গেলে তারা সহজে খুঁজে পাবে আর কি। নাহলে পরে আবার আমাকে নক দেয় যে স্যার আমি তো ক্লাসটা পাই নাই। হ্যাঁ, চলো শুরু করি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে হার্টের সাথে আসলে অনেক কিছু রিলেটেড ব্যাপার স্যাপার দেখাচ্ছে।
তো এটা জাস্ট একটা আমাদের ছবি। তো আমরা আমাদের মেইন অংশে চলে যাই, সেটা হচ্ছে রক্ত। রক্ত নিয়ে কথা বলার আগে আমরা একটু রক্ত সংবহন তন্ত্র নিয়ে কথা বলতে চাই। কি নিয়ে কথা বলতে চাই? রক্ত সংবহন তন্ত্র। তো চলো আমরা একটু রক্ত সংবহন তন্ত্র নিয়ে কথা বলি, তারপরে আমরা পড়ব হচ্ছে রক্ত। তাহলে আমরা এখন কথা বলবো হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। রক্ত সংবহন তন্ত্র। দেখো, তোমাকে যদি আগেই বলি যে এখানে একটা তন্ত্র নিয়ে কথা হচ্ছে। কি নিয়ে কথা হচ্ছে? তন্ত্র। তন্ত্র কি যদি বুঝতে চাও, তোমাকে একটু ছোটবেলার পড়াশোনা শিখাই। ছোটবেলায় তুমি শিখছিলা দেহের গাঠনিক একক কোষ, কোষগুলা মিলে কি তৈরি হয়? টিস্যু। টিস্যুগুলা মিলে কি তৈরি হয়? অঙ্গ। আর অঙ্গগুলা মিলে কি তৈরি হয়? তন্ত্র বা সিস্টেম। তন্ত্র বা সিস্টেম। তার মানে তুমি দেখতে পাচ্ছ একটা তন্ত্রের ভিতরে অনেকগুলো অঙ্গ থাকে, যে অঙ্গগুলা মিলে একই ধরনের কাজ করে, সেটাকে আমরা বলি তন্ত্র। তার মানে বুঝতেছো যে রক্ত সংবহন তন্ত্র, এখানেও কিন্তু কয়েকটা জিনিস নিয়ে রক্ত সংবহন তন্ত্র গঠিত। তো রক্ত সংবহন তন্ত্রের মেইন অংশ হচ্ছে তিনটা। কয়টা? তিনটা। একটা হচ্ছে আমাদের এখানে একটা পাম্পিং অর্গান থাকে। কি থাকে? পাম্পিং অর্গান। তুমি এটা একটা মোটর দিয়ে আলোচনা করবা। কি দিয়ে আলোচনা করবা? মোটর। ধরো এটা একটা মোটর, হ্যাঁ, এই মোটর দিয়ে আমরা কি করি বাসায়? মনে করো এটা পানির সোর্স, হ্যাঁ, এটা হচ্ছে একটা পানির সোর্স। পানির সোর্স, এখান থেকে মোটর দিয়ে আমরা বাসা বাড়িতে সাপ্লাই দিই। এটা হচ্ছে পাইপ। এটা কি? পাইপ। তো এখানে কি ঘটনা ঘটে? এই পানিটা পাইপ হয়ে হয়ে মোটর হয়ে বাসা বাড়িতে সাপ্লাই যায়। তাহলে এখানে গ্রামে কিন্তু এই মোটরকে আমরা কি বলি? পাম্প মেশিন বলি। কি বলি? পাম্প মেশিন। এরকম আমাদের বডিতে এরকম মোটরের মতো একটা অর্গান আছে। আমাদের বডিতে যে মোটর আছে, সেই মোটরকে আমরা কি বলি? হার্ট বা হৃৎপিণ্ড। কি বলি? হৃৎপিণ্ড। তাহলে তোমরা বুঝলা রক্ত সংবহন তন্ত্রের একটা অংশের নাম কি? হৃৎপিণ্ড। ওকে, গেল। আমাদের বডিতে এরকম পানির মতো একটা তরল পদার্থ আছে, যে তরল পদার্থকে আমরা কি বলতেছি? রক্ত। তাহলে আমাদের বডিতে পানির মতো যে তরল পদার্থ, সেটা কি? রক্ত। তার মানে রক্ত সংবহন তন্ত্রের আরো একটা অংশের নাম কি? রক্ত। এরপরে দেখো, আমাদের বডিতে এই পাইপের মতো কিছু অংশ আছে। সারা বডি জুড়ে, সারা দেহ জুড়ে কিছু নলের মতো অংশ আছে। এই পাইপের মতো অংশগুলোকে আমরা কি বলি? রক্তনালী। কি বলি? রক্তনালী বা ব্লাড ভেসেল। তার মানে দেখতে পাইলা একটা মোটরের এক্সাম্পল দিয়ে আমরা কিন্তু রক্ত সংবহন তন্ত্রের যে তিনটা অংশ মুখস্থ না করেই পারলাম। মোটরের মতো কি পাইলাম? হৃৎপিণ্ড। পানির মতো কি পাইলাম? রক্ত। মোটরের যে পাইপ, পাইপের মতো কি পাইলাম? রক্তনালী। তাহলে এইবার বলো রক্ত সংবহন তন্ত্রের অংশ কয়টা? তিনটা। রক্ত সংবহন তন্ত্রের অংশ কয়টা? তিনটা। বইতে কিন্তু ডিরেক্ট লেখা নেই, সো লিখে ফেলো। বইতে তুমি এগুলা ডিরেক্ট পাবা না। তুমি যতই খুঁজো না কেন, বইতে কিন্তু এই কথা ডিরেক্ট লেখা নেই যে রক্ত সংবহন তন্ত্রের অংশ তিনটা। তারা এক ডেফিনেশন দিয়ে দিছে, তোমার ওখান থেকে খুঁজে বের করতে হবে। সো লিখে ফেলো, রক্ত সংবহন তন্ত্রের অংশ তিনটা। একটা হচ্ছে হৃৎপিণ্ড, রক্ত আর রক্তনালী। এই রক্ত সংবহন সম্পর্কে সর্বপ্রথম একজন বিজ্ঞানী ধারণা দিছিল। এই বিজ্ঞানীর নামটা আমাদের একটু জানতে হবে। এই বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী উইলিয়াম হার্ভে। বিজ্ঞানীর নাম কি? উইলিয়াম হার্ভে। উইলিয়াম হার্ভে। তাহলে বিজ্ঞানীর নামটা একটু খেয়াল রাখবা, যে বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী উইলিয়াম হার্ভে। তাইলে আমরা মোটামুটি রক্ত সংবহন তন্ত্র নিয়ে কথা বললাম, উইলিয়াম হার্ভে সাহেবদের নিয়ে একটু কথাবার্তা বললাম। আমরা এখন একটু রক্ত নিয়ে কথা বলতে চাই। কি নিয়ে কথা বলতে চাই? রক্ত। তো সবাই চলো একটু রক্ত নিয়ে কথাবার্তা বলি। তাহলে আমরা এখন একটু বোর্ডে চলে যাই। ওকে, তাহলে আমরা এখন পড়াশোনা করবো হচ্ছে রক্ত নিয়ে। চলো রক্ত নিয়ে পড়াই। ওকে, রক্ত সম্পর্কে আমরা একটু গুছিয়ে গুছিয়ে পড়বো। বইতে তো একটু প্যারা আকারে দিয়ে আছে, আমরা চেষ্টা করবো রক্ত নিয়ে একটু গুছায় গুছায় পড়ার। রক্ত সম্পর্কে তুমি যেই কথাটা আমার বলার আগেই জানো, সেটা হচ্ছে রক্ত এক প্রকার তরল যোজক টিস্যু। এ নিয়ে কোনো কথা নেই, আমরা ডিরেক্ট লিখে ফেলি। যা জানি সেগুলো নিয়ে সময় নষ্ট করব না। রক্ত হচ্ছে এক প্রকার তরল যোজক কলা বা যোজক টিস্যু, এগুলো তুমি জানো। ওকে, এরপরে আসো। এরপরে রক্ত সম্পর্কে তোমার যে ব্যাপারটা জানতে হবে, আমাদের বডিতে রক্ত কতটুক থাকে, রক্তের আয়তন।
কি নিয়ে কথা বলবো? রক্তের আয়তন। আমাদের বডিতে রক্ত কতটুক থাকে? তুমি মনে রাখবা যে 1 লিটারের বোতলের 5-6 বোতল থাকে। 1 লিটারের বোতলে কয় বোতল থাকে? 5-6 বোতল। সো রক্তের আয়তন হচ্ছে 5 থেকে 6 লিটার। 5 থেকে 6 লিটার। এখন তুমি চাইতেছো রক্তের ওজন কতটুক, এইটুক যদি বের করতে চাও, মনে রাখবা আমাদের দেহের ওজন যা তার 8%ই হচ্ছে রক্তের ওজন। তাইলে ওজনের হিসাবে যদি বলি, দেহের মোট ওজনের 8%। দেহের মোট ওজনের কয় পার্সেন্ট? 8% হচ্ছে রক্তের ওজন। ওকে, এরপরে আসো, গুরুত্বপূর্ণ যে তথ্যটা সেটা হচ্ছে রক্তের পিএইচ। পিএইচ কি তুমি জানো? পিএইচ হচ্ছে আমরা অ্যাসিড এবং ক্ষার নির্দেশক একটা স্কেল আর কি। তো পিএইচ স্কেলটা তোমরা জানো কত থেকে কত পর্যন্ত? পিএইচ স্কেল হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত, যেখানে 7 কি নিউট্রাল। 7 থেকে তুমি যত এদিকে যাবা সেটা কি হবে? ক্ষারীয় হবে। আর 7 থেকে যত তুমি উল্টা 0-র দিকে আসবা তত সেটা অ্যাসিড হবে, তাই না? এটা কিন্তু তোমরা জানো। এখন আসো আমাদের রক্তের পিএইচ কত? আমাদের রক্তের পিএইচ হচ্ছে 7 থেকে হালকা একটু বেশি। তাহলে রক্তের পিএইচ কত? 7.4। রক্তের পিএইচ কত? 7.4, মানে 7 থেকে হালকা একটু বেশি। তুমি যদি এটাকে গড় বলো, 7.35 থেকে 7.45। 7.45 এটা হচ্ছে রেঞ্জে। আর যদি তুমি গড়ে বলো তাহলে কত? 7.4। এখন তুমি যদি এটা খাঁটি বাংলায় বলো, রক্ত হচ্ছে সামান্য ক্ষারীয়। রক্ত কি? সামান্য ক্ষারীয়। কেন সামান্য ক্ষারীয় বললাম? দেখো, 7 থেকে ক্ষারের দিকে কতটুকু গেছে? সামান্য পরিমাণ গেছে, এজন্য আমরা বলি ঈষৎ ক্ষারীয়। ঠিক আছে, মানে 7 থেকে ক্ষারের দিকে অল্প একটু গেছে, এই জন্য আমরা বলি ঈষৎ ক্ষারীয় বা সামান্য ক্ষারীয়। আসো এবার রক্তের টেম্পারেচার বা তাপমাত্রা। দেখো, রক্তের টেম্পারেচার আমাদের বডি টেম্পারেচার সেম। আমরা রক্তের টেম্পারেচার 36 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড পাই সেলসিয়াসে। এখন 36 আর 38-এর গড় কত? 37 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন তুমি কিন্তু আমাদের বডির নর্মাল টেম্পারেচার ফারেনহাইটে জানো কত? 98.6 ডিগ্রি ফারেনহাইট। কত? 98.6 ডিগ্রি ফারেনহাইট। এটা কিন্তু মুখস্থ না, তুমি 37 ডিগ্রি সেন্টিগ্রেডে কনভার্ট করো, দেখবা 98.6 ডিগ্রি ফারেনহাইট পাচ্ছ। ক্যালকুলেটারে কিন্তু সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট কনভার্ট করা যায়, সেখান থেকে করবা। এখন আসো রক্তের আপেক্ষিক গুরুত্ব। আমরা একটু রক্ত নিয়ে একটু কথাবার্তার পরেই আমরা আজকে ডিরেক্ট চলে যাব হচ্ছে হৃৎপিণ্ড নিয়ে কথাবার্তায়। ঠিক আছে, একদম হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ নিয়ে ওই ব্যাপারগুলো পড়বো। রক্ত নিয়ে যেতে একটু শুরু করছি, এই কারণে এই অংশটুকু একটু বলে যাচ্ছে যাতে তোমাদের গোছানো থাকে। আপেক্ষিক গুরুত্ব মানে পানির তুলনায় কতটুকু ঘন। সো রক্তের আপেক্ষিক গুরুত্ব মানটা অ্যাডমিশনের জন্য মনে রাখবা 1.065। ঠিক আছে, তো এই ছিল আমাদের রক্ত সম্পর্কে সুন্দর কিছু কথাবার্তা, যেগুলা একটু গুছাই পড়লে তোমার অনেক এমসিকিউ কভার হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের রক্তের ব্যাপার স্যাপার। রক্ত নিয়ে এই ছিল আমাদের গোছানো পড়াশুনো। আয়তনটা খেয়াল রাখবা, মোট ওজনে কত পার্সেন্ট। পিএইচটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কি? পিএইচ। এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় বহুবার আসছে। রক্তের পিএইচ কত? খুবই গুরুত্বপূর্ণ। রক্তের পিএইচটা মনে রাখতেই হবে। ঠিক আছে, রক্তের চ্যাপ্টার পড়তে স্যার রক্তের পিএইচ জানো না বা ভুলে গেছো, তার মানে পড়া না পড়া সমান। তাহলে রক্তের পিএইচ আমার সাথে আরেকবার বলতে পারো, কত? 7.4। যদি রেঞ্জে বলো 7.35 থেকে 7.45। আর খাঁটি বাংলায় বললে সামান্য ক্ষারীয়। ঠিক আছে, তো এই ছিল রক্ত সম্পর্কে ব্যাপার স্যাপার। এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানিয়ে ফেলো, আমরা তাহলে পরবর্তী টপিকে জাম্প করতে পারবো। ঠিক আছে, সবাই একটু জানিয়ে ফেলো কমেন্টে যে এই পর্যন্ত সব কিছু ক্লিয়ার কিনা। সবাই একটু কমেন্টে জানিয়ে ফেলো যে এই পর্যন্ত বুঝছো কিনা, তাহলে আমরা পরবর্তী টপিকটাতে জাম্প করব। ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনন্যা, ঋতু, নুসরাত, জাবের, আফনান, ফাইজা সবাই লিখছো যে এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। বাকিরা তোমরা কি বুঝতে পারো নাই নাকি বুঝেও রেসপন্স করতেছো না? তো বাকিরাও জানিয়ে ফেলো যে
এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? শ্রাবণ দেখতেছি, অভিষেক, হিমেল, আলিয়া। ওকে, সো তোমরা যারা ক্লাস করতেছো এই চ্যাপ্টারে আমি যা যা লিখে লিখে পড়াচ্ছি এই ব্যাপারগুলো সুন্দর করে একটু নোট করে গুছিয়ে ফেলো। যার নোট সবচেয়ে সুন্দর হবে তারে আমি পার্সোনালি একটা গিফট দিব, ঠিক আছে? সবার নোট আমি দেখব, গ্রুপে আপলোড দিবা, যার নোট সবচেয়ে সুন্দর হবে তার জন্য আমি পার্সোনালি গিফট দিব, ঠিক আছে? আমিও তো তোমাদের গুছাই গুছাই লিখাই দিচ্ছি, সো তুমিও যদি এগুলো গুছাই গুছাই লিখো এই ব্যাপারগুলো তোমার লং লাস্টিং বেশি হবে, তোমার পার্মানেন্ট মনে থাকবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো চলো আমরা একটু রক্তকণিকা নিয়ে কথা বলি। কি নিয়ে কথা বলবো? রক্তকণিকা। তাহলে এটা সবাই স্ক্রিনশট দিয়ে রাখো, আর যারা লিখছো তো লিখছোই, যদি নাও লিখে থাকো সবাই স্ক্রিনশট দিয়ে রাখো। বইতে কিন্তু এত গোছানো আকারে দেওয়া নেই, তুমি বইতে চাইলেই ফারেনহাইটে পাবা না, বইতে চাইলেই 37 ডিগ্রি নাই। এখানে কিন্তু আমরা পুরো বইয়ের ব্যাপারটা বাদেও তোমাকে অনেক বাইরের বই থেকে তুমি এইটুক পাবা, পিএইচ স্কেল এগুলো পাবা না। তাহলে কথা হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখো সবাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি এখন আমাদের রক্তকণিকা নিয়ে। তাহলে আমরা এখন একটু ক্লিয়ার করে দিই। সো আমরা এখন পড়াশোনা করবো হচ্ছে রক্তকণিকা। কি নিয়ে পড়াশোনা করব? রক্তকণিকা, ঠিক আছে। সবাই আমরা চলে আসি রক্তকণিকা। তো আমরা এখন রক্তের উপাদানটা আগে একটু পড়তে চাই। আমরা কি পড়তে চাই? রক্তের উপাদান। রক্তের উপাদান বা কম্পোজিশন অফ ব্লাড। মানে তুমি তো ব্লাড বুঝো যে লাল কালারের একটা তরল পদার্থ, কিন্তু আমরা চাচ্ছি যে ব্লাডের ভিতরে আসলে কি থাকে এইটুক বোঝার, যে ব্লাডের ভিতরে লাল কালার তো তরল পদার্থ বুঝতেছি, বাট এর মধ্যে আসলে কেমিক্যালি বা এর মধ্যে আসলে কি আছে, এটার জন্য তোমার একটা মেশিনের সাহায্য নিতে হবে। তোমরা সবাই কিন্তু ব্লাড টেস্ট করার জন্য বিভিন্ন জায়গায় ব্লাড দিছো। এই ব্লাডগুলো টেস্ট টিউবে রাখা হয়। কিসে রাখা হয়? টেস্ট টিউবে। এবং টেস্ট টিউবে রাখার পরে আমরা চাচ্ছি যে এই টেস্ট টিউবের ভিতরে ব্লাডটাকে কম্পোজিশন বা এটার উপাদান বের করার জন্য এজন্য আমরা একটা মেশিনের সাহায্য নিই। সেই মেশিনটাকে আমরা বলি সেন্ট্রিফিউগাল মেশিন। আমরা একটু পরে দেখাবো সেগুলা, আগে একটু বেসিক লিখে পড়ে নিই, দেন যখন আমরা দেখব অনেক আমাদের কাছে চেনা পরিচিত মনে হবে, ঠিক আছে? তো কথা হচ্ছে যে রক্তের উপাদান আমরা বের করতে চাই, সো যার কারণে আমরা একটা টেস্ট টিউবে ধরলাম, ব্লাড নিচ্ছি। তো এই হচ্ছে একটা টেস্ট টিউব আঁকালাম, এর মধ্যে আমরা কিছু ব্লাড নিই, ঠিক আছে? ওকে, ব্লাড নিচ্ছি, কিছু পরিমাণ ব্লাড নিলাম। ওকে, ব্লাড নিছি। আমরা চাচ্ছি যে এই ব্লাডের ভিতরে কি আছে এটা বের করার, এজন্য আমরা একটা যন্ত্রের সাহায্য নিব। সেই যন্ত্রটাকে আমরা বলতেছি সেন্ট্রিফিউগাল মেশিন। কি মেশিন বলতেছি? সেন্ট্রিফিউগাল মেশিন। এই সেন্ট্রিফিউগাল মেশিনের ব্যাপার হচ্ছে এটা অনেকটা আমাদের রান্নাঘরে আমাদের মায়েরা যে ব্লেন্ডার মেশিন ইউজ করে, ব্লেন্ডার মেশিনের কাজ কি? ঘুরানো, জম্মের ঘুরান ঘুরায়, তাই না? এই সেন্ট্রিফিউগাল মেশিনেরও কাজ তাই। এ কি করে? টেস্ট টিউবে জম্মের ঘুরান ঘুরায়, এমন ঘুরলি দেয় যে 1 মিনিটে 3000 বারেরও বেশি ঘুরানো সক্ষম। 1 মিনিটে 3000 বারেরও বেশি ঘুরাইতে পারে এই মেশিন। তো আমরা কি করলাম? মিনিটে 3000 বার করে এই টেস্ট টিউবটারে ঘুরাইলাম। 60 সেকেন্ডে 3000 বার ঘুরলি যখন মারলাম, মারার পরে দেখলাম কি এই টেস্ট টিউবের ভিতরে ব্লাডটা 2টা পার্টে ভাগ হয়ে গেছে। টেস্ট টিউবের ভিতরে ব্লাডটা 2টা পার্টে ভাগ হয়ে গেছে। নিচের দিকে কিছু লালচে কালো টাইপের, ঠিক আছে? নিচের দিকে কিছু লালচে কালো টাইপের অংশ দেখা যাচ্ছে, আর উপরের দিকে কিছু হালকা হলুদ বর্ণের তরল পদার্থ দেখা যাচ্ছে। তাহলে আমরা যখন অনেক ঘুরলি দিলাম, দেওয়ার পরে দেখলাম কি যে আমার 2টা অংশে ভাগ হয়ে গেছে। নিচের দিকে কিছু লালচে কালো অংশ, আর উপরের দিকে কিছু হালকা হলুদ বর্ণের তরল অংশ। ব্লাড কিন্তু 2টা ভাগে ভাগ হয়ে গেল। এই যে নিচের দিকে যেই লালচে কালো অংশটা, এগুলাকেই আমরা বলি রক্তকণিকা। এগুলাকে কি বলি? রক্তকণিকা। আর এই যে উপরে যে হালকা হলুদ বর্ণে যে তরল অংশটুকু পাওয়া যাচ্ছে, এইটা হচ্ছে রক্তরস। তাহলে রক্তের অংশ কয়টা? মেইনলি 2টা। আমরা যখন এটা সেন্ট্রিফিউগাল মেশিনে রক্তরে ঘুরাইলাম,
ঘুরানোর পরে আমরা দেখলাম টেস্ট টিউবের নিচে কিছু অংশ জমে গেছে, উপরে কিছু তরল অংশ। তুমি মনে করো একটা বালতির ভিতরে বালি দিয়ে ঘুরায় দিলা, তাহলে বালিটা কিছুক্ষণ পরে কি হবে, নিচে পড়বে। তাহলে রক্তকণিকাগুলো ভারী, তাই নিচে পড়ছে। আর উপর দিকে কি থাকবে, পানি। তাহলে উপরে হালকা বর্ণের হালকা যে রক্তের জলীয় অংশ, রক্তরসটা থাকবে। তাহলে রক্তের আমরা দুইটা অংশ পেয়েছি, রক্তকণিকা, রক্তরস। এই রক্তরসকে একটা ভালো নামে ডাকা হয় প্লাজমা। কি নামে ডাকা হয়, প্লাজমা। তোমরা অনেক সময় রক্তরস চিনো, কিন্তু প্লাজমার কথা বলা হইলে মুখটা শুকায় যায়, যে প্লাজমা চিনো না। আর প্লাজমা প্রোটিনের নাম বললে ওরে বাবা কি না কি। তাহলে সহজে শিখে রাখো, রক্তরসের আরেকটা নিকনেম হচ্ছে প্লাজমা। তোমার যেরকম একটা নাম না, তোমার দুইটা নাম থাকতে পারে না, সেরকম রক্তরসেরও আর একটা নাম আছে, সেটা হচ্ছে প্লাজমা। তাইলে বলো রক্তের উপাদান কয়টা পেয়েছি, দুইটা। একটা হচ্ছে রক্তরস, আর একটা হচ্ছে রক্তকণিকা। রক্তকণিকা। এখন আসো কোনটা কত পার্সেন্ট থাকে। রক্তকণিকা দেখো নিচের দিকে অল্প একটু, তাহলে রক্তকণিকা থাকে হচ্ছে 45%, 45%। আর রক্তরস থাকে 55%। কত পার্সেন্ট, 55%। দেখো নর্মালি যদি চিন্তা করো যে রক্ত কিন্তু তরল পদার্থ, তাহলে রক্তের ভিতরে তরল অংশটাই বেশি থাকবে। রক্তের তরল অংশ কি, রক্তরস, নামের মধ্যেই তো রস আছে, তার মানে তরল অংশ যেহেতু বেশি, তাহলে রক্তরস বেশি। মুখস্থ করলাম না। এখন আমরা পড়াশোনা করব এই রক্তরস নিয়ে একটু ডিটেইলসে, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম রক্তের উপাদান দুইটা, রক্তরস, রক্তকণিকা। এখন আমরা রক্তরস নিয়ে হালকা একটু ডিটেইলসে পড়াশোনা করব। তো চলো আমরা এখন রক্তরস নিয়ে পড়াশোনা করি। আমরা কি বলছি, রক্তরসের ভালো নাম হচ্ছে প্লাজমা। কি বলছি, প্লাজমা। এখন দেখো রক্তরসের ভিতরে কি কি থাকে। রক্তরস নামের মধ্যে রস আছে, কি আছে, রস। তার মানে এখানে পানি থাকে। কি থাকে, পানি। পানির পরিমাণটা একটু বেশিই থাকে, 90 থেকে 92%। কত, 90 থেকে 92%। আর এখানে কিছু কঠিন পদার্থ থাকে। কি থাকে, কঠিন পদার্থ। তো যে কঠিন পদার্থগুলো থাকে, এই কঠিন পদার্থগুলো দুই রকমের হয়, বুঝছো। কিছু থাকে জৈব আর কিছু থাকে অজৈব। তাহলে কি বলছি, যে রক্তরস, এই রক্তরসের ভিতরে দুই টাইপের অংশ থাকে। কিছু থাকে জলীয় অংশ, যেটাকে আমরা বলতেছি পানি, আর কিছু থাকে কঠিন পদার্থ রক্তরসের ভিতরে। এই রক্তরসের ভিতরে কিছু থাকে জৈব উপাদান, কিছু থাকে অজৈব উপাদান। জৈব উপাদান কি আর অজৈব উপাদান কি যদি সহজে বোঝাই, জৈব উপাদানগুলো আমাদের দেহেই আছে, আর অজৈব উপাদানগুলো বাইরে থেকে আমরা পাই, ঠিক আছে। তো চলো জৈব উপাদান কি কি থাকে রক্তরসে। জৈব উপাদানের মধ্যে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস থাকে, সেটা হচ্ছে প্লাজমা প্রোটিন। কি থাকে, প্লাজমা প্রোটিন। রক্তের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিনের গুরুত্ব অনেক বেশি, এবং প্লাজমা প্রোটিন তোমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এমসিকিউতে বোর্ড পরীক্ষায় প্লাজমা প্রোটিন নিচের কোনটি বা নিচের কোনটি প্লাজমা প্রোটিন নয়, এই প্রশ্নটা খুবই কমন। তাই এই প্রশ্ন যদি তোমার মিস হয়ে যায়, তাহলে কিন্তু জিপিএ 5 মিস হয়ে যাইতে পারে, ঠিক আছে। তাহলে প্লাজমা প্রোটিনের নাম তোমার মনে রাখতেই হবে। এই প্লাজমা প্রোটিন যদি মিস হয়ে যায় নাম, তাহলে জিপিএ 5 মিস হয়ে যাবে। তাই প্লাজমা প্রোটিনের নাম তুমি ঠিক জিপিএ 5 দিয়েই মনে রাখতে পারো। প্লাজমা প্রোটিনের নাম কি দিয়ে মনে রাখবা, জিপিএ 5, ঠিক আছে। তাহলে জিতে কি লিখে ফেলো, জিতে হচ্ছে গ্লোবিউলিন। গ্লোবিউলিন। জিতে কি, গ্লোবিউলিন। পিতে কি, প্রোথ্রম্বিন। প্রোথ্রম্বিন। এতে কি, অ্যালবুমিন। আর 5 থেকে কি, ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেন। তাহলে আমরা বললাম যে প্লাজমা প্রোটিনের নাম তোমার যদি মনে না থাকে, তোমার জিপিএ 5 মিস হয়ে যাবে। তাহলে জিপিএ 5 দিয়ে তুমি নামগুলা মনে রাখো। জিতে হচ্ছে গ্লোবিউলিন, পিতে হচ্ছে প্রোথ্রম্বিন, এতে হচ্ছে অ্যালবিউমিন, 5 থেকে হচ্ছে ফাইব্রিনোজেন। তাহলে এই প্লাজমা প্রোটিন আমরা এইভাবে মনে রাখতে পারি। এখন আসো জৈব উপাদানের মধ্যে আরো একটা অংশ থাকে, সেটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। নাইট্রোজেন ঘটিত বর্জ্য। তো নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো জাস্ট আমরা বই থেকে পড়বো। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যান্থিন, যেগুলো আসলে আমাদের প্রোটিন
যখন বিপাক হয় আমাদের বডিতে, তো সেক্ষেত্রে আমাদের প্রোটিন যে অ্যামিনো অ্যাসিড, অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড থেকে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো তৈরি হয়, যেগুলো আমরা পড়বো সামনে, সমস্যা নেই। তো এই ছিল হচ্ছে আমাদের জৈব উপাদান। আর অজৈব উপাদান মানে হচ্ছে বেশিরভাগ সব আয়নগুলা। আমাদের রক্ত রসের ভিতরে কিছু আয়ন থাকে যেগুলো সব অজৈব উপাদানের মধ্যে আছে, যখন আমরা স্লাইড পড়বো তখন দেখতে পাবো। তাহলে আমরা একটু রক্তরস নিয়ে পড়াশোনা করতেছিলাম, এবং তার মধ্যে প্লাজমা প্রোটিনটা একটু বেশি সুন্দর করে মনে রাখতে হবে। আশা করি তোমরা এই পর্যন্ত সব কিছু নোট করে নিয়েছো। আমরা এখন এই স্লাইড থেকে আমরা একটু আমাদের ওই স্লাইডে যাব। সো সবাই একটু জানাও যে এই যে যতটুক বোঝানো হলো এটুকু সবার ক্লিয়ার কিনা, তাহলে আমরা স্লাইডে শিফট করব। সবাই একটু জানাও যে এই পর্যন্ত সবাই বুঝছো কিনা। সবাই একটু দ্রুত কমেন্ট করে ফেলো যে এই পর্যন্ত সবাই বুঝছো কিনা। তামিম জানিয়েছ, জাফরিন, বিশাল, মেহেদি, আখি জাহান, ওকে, এ পর্যন্ত তোমরা বুঝতে পারছো। সিনথিয়া, জোনায়েদ, ওকে, বর্ষা, ওকে। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের ওই স্লাইডে। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি একটু এই স্লাইডটা দেখি, এই স্লাইডেও কিন্তু আমাদের রক্ত নিয়ে সেই কথাগুলো আছে। দেখো যদি একটু তোমাদের সুন্দর করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা রক্ত নিয়ে আমরা কি কি পড়াশোনা করলাম। যে এই যে দেখো যে রক্তে আমাদের কতটুকু রক্ত থাকে, যে 5 থেকে 6 লিটার রক্ত থাকে। দেহের মোট ওজনের এই যে 8% সুন্দর করে লেখা আছে। রক্তের পিএইচটা সুন্দর করে যে দেখো লেখা আছে 7.35 থেকে 7.45। রক্তের টেম্পারেচার দেখো সুন্দর করে আমরা পড়ে ফেলছি লিখে, এবং আপেক্ষিক গুরুত্ব আমরা পড়ে ফেলছি, দেখছো। তো এই ছিল মোটামুটি ব্যাপার। এবং রক্তের সান্দ্রতা তোমরা চাইলে মনে রাখতে পারো যে পানির তুলনায় 5 গুণ বেশি, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আমাদের রক্ত নিয়ে জানাশোনা, যেগুলো আমরা তোমাদের লিখিয়ে দিয়েছি। তো চলো এখন আমরা পরবর্তী স্লাইডে যাই। এখন তোমরা সবাই একটু জানিয়ে ফেলো রক্তের আয়তন কত। একটু জানাও সবাই যে রক্তের আয়তন কত। তোমাদের কেবলই শিখিয়েছি, দেখি কেমন শিখলা। সবাই একটু অ্যান্সার দাও, রক্তের আয়তন কত। দেখি সবার আগে কে অ্যান্সার দিতে পারো। মেহেদি বলছো যে হৃৎপিণ্ডে কোথা থেকে কোথায় রক্ত যায় সেই ব্যাপারগুলো পড়ানোর জন্য। অবশ্যই চেষ্টা করবো আজকের ক্লাসে তোমাদের একটু হৃৎপিণ্ডের ব্যাপারগুলো বেশি পড়ানোর। সো চলো দ্রুত জানিয়ে ফেলো। দেখতে পাচ্ছি জয়দীপ সঠিক অ্যান্সার দিয়েছো, জাফরিন, তৃষা সঠিক অ্যান্সার দিয়ে দিছো, ঠিক আছে। স্বর্ণালী সঠিক অ্যান্সার, সত্যিনী, ঝর্ণা, ওকে, ঠিক আছে। তোমরা সবাই এ পর্যন্ত বুঝতে পারছো, ঠিক আছে। চলো পরবর্তী স্লাইডে যাই। এখানে রক্তের বিভিন্ন কাজ কাম লেখা আছে, যেগুলো তোমরা রিডিং পড়বা। এত বেশি মুখস্থর কিছু দরকার নেই। যখন তুমি পুরো ব্যাপারটাই পড়ে ফেলবা তখন এগুলো তোমার কাছে অনেকটা সেই অখার মতোই লাগবে আর কি। সো প্রথমে মুখস্থ করার এত দরকার নেই, পড়ে গেলে আর কি বোঝার জন্য রিডিং। এটা সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছি সারা বডির সার্কুলেশনের। সো এখন চলে আসে হচ্ছে আমাদের রক্তের সেই উপাদানগুলা। সো একটু আগেই বলতেছিলাম যে আমাদের রক্তের উপাদান হচ্ছে 2টা, তাই না? 2টা উপাদান, একটা হচ্ছে রক্তরস আর রক্তকণিকা। তো রক্তরসের ভিতরে আমরা জৈব উপাদান, অজৈব উপাদান পড়ে আসলাম। এই সেই রক্তের আমাদের সেই প্লাজমা প্রোটিন, যে নামগুলো এখানে লেখা আছে আমরা পড়ে ফেলছি। অজৈব উপাদানের মধ্যে বলতেছিলাম আয়নগুলো, এই দেখো আয়ন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। সো এ নিয়ে আমাদের আর কথা নেই। প্লাজমা আমরা খুব সুন্দর করে পড়ে ফেলছি। এখন হচ্ছে রক্তকণিকা। ছোট্টবেলা থেকে জেনে আসতেছে রক্তকণিকা কয় প্রকার? 3 প্রকার, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা, তাই না? লোহিত রক্তকণিকা, এটা নিয়ে আমরা যদি বলতেই চাই, এটা কি কালার? লাল কালার। কেন লাল কালার? কারণ এর মধ্যে হিমোগ্লোবিন থাকে। কি থাকে? হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনের কারণেই লোহিত রক্তকণিকার কালার হয় লাল। এটা তোমরা সবাই জানো। এবং গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, লোহিত রক্তকণিকায় কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না। সেটা মনে রাখতে হবে যে লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস বিহীন। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, নিউক্লিয়াস বিহীন। আরবিসিতে কোনো নিউক্লিয়াস থাকে না, আরবিসিতে কোনো নিউক্লিয়াস থাকে না। এখন তোমাদের এই লোহিত রক্তকণিকা, এটার ভালো নাম জানতে হবে। এই লোহিত রক্তকণিকাকে আমরা ভালো নামে ডাকি এরিথ্রোসাইট। লোহিত রক্তকণিকাকে ভালো নামে কি নামে ডাকি? এরিথ্রোসাইট।
শ্বেত রক্তকণিকা, এটাকে আমরা ভালো নামে কি নামে ডাকি? লিউকোসাইট। কি নামে ডাকি? লিউকোসাইট। আর অনুচক্রিকা, এই অনুচক্রিকাকে আমরা ভালো নামে কি নামে ডাকি? থ্রোম্বোসাইট। মুক্তাদির ভাই এটা চলে আসছে, আচ্ছা চলে গেছে না, আবার সামনে চলে আসছে। এক্সিটে যাব, আচ্ছা ওকে। তাহলে আমরা শেখাচ্ছিলাম যে অনুচক্রিকা, তার ভালো নাম কি? অনুচক্রিকার ভালো নাম হচ্ছে থ্রোম্বোসাইট। থ্রোম্বোসাইট। তাহলে দেখো আমরা তিনটা শব্দ পরপর লিখলাম। এখানে লিখছিলাম এরিথ্রোসাইট, এরিথ্রোসাইট। এখানে লিখেছিলাম লিউকোসাইট, লিউকোসাইট। আর অনুচক্রিকাকে লিখছিলাম থ্রোম্বোসাইট। দেখো পাশাপাশি তিনটা শব্দ, যারা এইগুলো মুখস্থ করে সেইগুলো সর্বোচ্চ 10 দিন মনে থাকে, তারপরে কয়েকদিন পরে বলা শুরু করে লোহিত রক্তকণিকার আর একটা নাম লেখি লিউকোসাইট। এই অবস্থা হয়। কথা হচ্ছে আমরা মুখস্থ করব না, আমরা যদি একটু বুঝে বুঝে পড়ি। কথা হচ্ছে বায়োলজিতে তুমি যেখানে এরিথ্রো শব্দ পাবা, কোন শব্দ পাবা? এরিথ্রো। এরিথ্রো শব্দ পাওয়া মানে তুমি বুঝে নিবা লাল, লাল কালার বলতেছে। এরিথ্রো মানে কি বোঝাচ্ছে? লাল। আর সাইট মানে কি? সেল। সাইট মানে কি? সেল। তাহলে লাল কালারের সেল কোনটা? আরবিসি, রেড ব্লাড সেল। তাহলে লোহিত রক্তকণিকা আরেকটা নাম কি শিখলাম? এরিথ্রোসাইট। মুখস্থ করবো না, একটু বুঝে পড়বা, তাহলে এটা মনে থাকবে বেশি দিন। এরিথ্রো শব্দ তুমি যেখানে পাবা, যেরকম তুমি যখন বোটানি পড়বা সেখানে বিভিন্ন জায়গায় ফাইকোরিথ্রিন এই শব্দগুলো পাবা। এরিথ্রো শব্দ পাইলে দেখবো ওখানে লাল কালার নিয়ে কথা হইতেছে। তাহলে ব্যাপারটা মজার যদি বুঝে পড়ো। এখন আসো লিউকো। লিউকো শব্দ যেখানেই পাবা বুঝে নিবা বর্ণহীন। লিউকো শব্দ যেখানেই পাবা কি বুঝবা? বর্ণহীন। লিউকো শব্দ মানে হচ্ছে বর্ণহীন। আর সাইট মানে কি? সেল। তো বর্ণহীন সেল, কালার নেই কোন রক্তকণিকার? শ্বেত রক্তকণিকার। তোমার কি মনে পড়ে তুমি যখন প্লাস্টিক পড়তাম ছোটবেলায়, লিউকোপ্লাস্টের নাম শুনছিলা? ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট ব্যাপারটা কি ছিল? সবুজ কালারের ঘাস ইট দিয়ে ঢেকে রাখলা, কয়েকদিন পর হয়ে গেল সাদা, ওইটাকে তুমি বলতা লিউকোপ্লাস্ট, যার কোনো কালার নেই। দেখছো? তাহলে এক শব্দ কোন জায়গার শব্দ কোথায় গিয়ে বাঁধে, বুঝে পড়লে লাভ আছে, মুখস্থ করলে শেষ। তাহলে লিউকো শব্দের মানে হচ্ছে বর্ণহীন। লিউকোপ্লাস্টিড, লিউকোসাইট যেখানে মিলাবা লিউকো মানে হচ্ছে বর্ণহীন বোঝায়। ওকে, আসো এবার থ্রোম্বোসাইট। থ্রোম্বোসাইট কার অপর নাম? অনুচক্রিকা। তুমি বলো অনুচক্রিকার কাজ কি? রক্ত জমাট বাঁধায়। আমরা মেডিকেলে থ্রোম্বো বা থ্রোম্বাস এই শব্দের মানে বোঝায় জমাট বেঁধে গেছে কিছু। থ্রোম্বাস মানে কি? জমাট বেঁধে গেছে। তাহলে থ্রোম্বো মানে কি? জমাট বাঁধা বোঝাচ্ছে। আর সাইট মানে কি? সেল। তাহলে যেই রক্তকণিকা রক্ত জমাট বাঁধায় তার নাম কি হবে? অনুচক্রিকা। তাহলে এই হচ্ছে আমাদের এরিথ্রোসাইট, লিউকোসাইট, থ্রোম্বোসাইট। তিনটা শব্দ মুখস্থ না করে শিখলাম। এরিথ্রো মানে লাল, তার মানে আরবিসি। লিউকোসাইট, লিউকো মানে বর্ণহীন, তার মানে ডাব্লিউবিসি। থ্রোম্বোসাইট, থ্রোম্বো মানে জমাট বাঁধা, তার মানে রক্ত জমাট বাঁধা কেডা? অনুচক্রিকা। কথা শেষ। মুখস্থ না করে এইভাবে গুছাই গুছাই পড়তে হবে। এখন আমরা আজকে রক্তকণিকার ভিতরে আর যাব না। রক্তকণিকা নিয়ে আমরা এই চ্যাপ্টারের যখন ক্লাসগুলো শুরু করছিলাম কিছু ক্লাস নিয়েছিলাম। আজকে যেহেতু বেশিরভাগ সবাই একটু হৃৎপিণ্ড নিয়ে কথাবার্তা শুনতে যাচ্ছে, আমরা হৃৎপিণ্ড নিয়ে কথাবার্তা শুরু করব এবং সামনের ক্লাসে আবার এখান থেকে শুরু করব। রক্তকণিকার শ্বেত রক্তকণিকা এই অংশ থেকে শুরু করব। ঠিক আছে? তাহলে চলো আমরা এখন হৃৎপিণ্ড নিয়ে পড়াশোনা শুরু করি। দেখি এখানে কি বলতেছে। শ্বেত রক্তকণিকা আমরা পড়বো না, আমরা এখন হৃৎপিণ্ড নিয়ে কথাবার্তা বলবো। আমরা চলে যাই ডিরেক্ট হৃৎপিণ্ডে। হৃৎপিণ্ড অংশটা অনেক পরেই থাকবে, তারপর আমরা হৃৎপিণ্ড অংশটা আজকে একটু কথাবার্তা বলবো। এ হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড আমাদের বলা যায় যে বায়োলজি বইয়ের শুরুটা করা উচিত এখান থেকে, কারণ আমাদের সর্বপ্রথম হৃৎপিণ্ড এটা আমাদের যখন আমরা ভ্রূণী অবস্থায় পেটের মধ্যে থাকি, তখন যখন আমাদের 4 সপ্তাহ বয়স থাকে সেই সময় থেকে এটা পাম্প করা এবং কাজ করা শুরু করে এবং মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু এটা পাম্প করে যাচ্ছে।
সো হৃৎপিণ্ড এটা আমাদের অন্যান্য সব অর্গানের সাথে জড়িত। হৃৎপিণ্ড পাম্প না করা শুরু করলে, হৃৎপিণ্ড যদি পাম্প করা বন্ধ করে দেয়, তাহলে অন্য কোনো অর্গান আর তার এনার্জি প্রডিউস করতে পারবে না, কারণ ব্লাড সার্কুলেশন ওই পর্যন্ত পৌঁছাবে না, আলটিমেটলি সব অর্গানগুলো ফেইল করবে আর কি। সো হৃৎপিণ্ড আমাদের জুওলজি বইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ রক্ত সংবহনের চ্যাপ্টারটা যদি আমরা পড়তে চাই, তার মানে সেখানে হৃৎপিণ্ড নিয়েই বেশিরভাগ কথাবার্তা। এখানে তোমার কি কি শেখানো হবে? প্রথমে তোমাকে হৃৎপিণ্ডের গঠন শেখানো হবে, হৃৎপিণ্ডের ভিতরে কয়টা প্রকোষ্ঠ আছে, হৃৎপিণ্ড কিভাবে কাজ করে, রক্ত কই থেকে কোথায় যায়। এরপরে তোমার কার্ডিয়াক সাইকেল শেখানো হবে, দেন শেখানো হবে তোমার মায়োজেনিক নিয়ন্ত্রণ। এই ব্যাপারগুলো তোমার কাছে নতুন টপিক, আমি তোমাকে বুঝিয়ে বুঝিয়ে বলবো। তো কথা হচ্ছে যে এরপরে যখন তোমার হৃৎপিণ্ডের কাজগুলো কিভাবে হয় শেখা হয়ে গেল, এরপর তোমাকে শেখানো হবে হৃৎপিণ্ডের ভিতরে কি কি ডিজিজ হইতে পারে বা হৃৎপিণ্ডের কি কি রোগ হইতে পারে, সেই ব্যাপারগুলো তোমাকে শেখানো হবে। এরপর তোমাকে এই চ্যাপ্টারে শেখানো হবে এই যে যে রোগগুলা হলো, এই রোগগুলা কোন কোন টেস্ট বা কোন কোন ইনভেস্টিগেশন ডাক্তাররা করতে দেয়, কোন সময় কোন ইনভেস্টিগেশন করতে দেয়, সেইগুলো তোমাকে শেখানো হবে। এরপর তোমাকে শেখানো হবে কি কি ট্রিটমেন্ট আছে, এই সমস্যা হলে কি ট্রিটমেন্ট, এই সমস্যা হলে কি ট্রিটমেন্ট, ট্রিটমেন্টগুলো নিয়ে আলোচনা করা আছে। সো বলা যায় যে একটা জুওলজি বই, তার একটা সবচেয়ে গুছানো একটা চ্যাপ্টার যদি হয়ে থাকে, সেটা হচ্ছে এই চ্যাপ্টার। যদি তুমি এ টু জেড একটু শেষ পর্যন্ত পড়ো, তোমার নিজের কাছে ডাক্তার ডাক্তার একটা ফিল হবে, কারণ তুমি এই অর্গানটা কিভাবে কাজ করে জানতে পারছো। এরপর এই অর্গানটা সম্পর্কে ডিটেলস অনেক কিছু জানার পরে এই অর্গানে কি কি সমস্যা হয় সেইটা জানছো, এই অর্গানের সমস্যা হইলে কি কি টেস্ট করতে দিবা এটা জানতে পারতেছো, আবার কি কি ট্রিটমেন্ট দিবা, এবং তোমার কাছে এই পেশেন্টের এই রোগ হওয়ার পর কি কি লক্ষণ প্রকাশ করবে সেইগুলো লেখা আছে। সো অনেক সুন্দর করে যদি একটু মজা করে পড়তে পারো, তোমার কাছে অনেকটা মানে ডাক্তার ফিল হবে, যে মোটামুটি তুমি হার্ট সম্পর্কে কিছুটা বুঝতে পারতেছো আর কি। হ্যাঁ, মানে ডাক্তারদের চেম্বারে যেসব কথাবার্তা হয় বা মেডিকেলে যেসব কথাবার্তা হয়, তুমি মোটামুটি 50 থেকে 60% বা 70% বুঝতে পারবা। সো এটা একটা ভালো লাগা কাজ করবে তোমাদের। সো হৃৎপিণ্ড নিয়ে যদি প্রথমেই কথা বলি, হৃৎপিণ্ড বা হৃদয়, তো এই ব্যাপারটা আসলে মানুষজন ভাবে যে লাভ, এখান থেকে হয়তো এই হৃৎপিণ্ড থেকেই হয়তো লাভ এই ব্যাপারটা আসছে। হ্যাঁ, অনেকে বলে যে আমার হৃদয়ে তোমার জন্য অনেক বেশি ভালোবাসা, মানে আমার হার্ট থেকে মনে হয় ভালোবাসাগুলো আসতেছে। তো আসলে হৃৎপিণ্ড তার মেইন ফাংশন হচ্ছে ভালোবাসা না, আবেগ অনুভূত না। হৃৎপিণ্ডের মেইন ফাংশন হচ্ছে ব্লাড পাম্প করা, যেটা তোমরা ক্লাসের একদম প্রথমেই জানছো যে হৃৎপিণ্ড কি করে, হার্ট ব্লাড পাম্প করে করে সারা বডিতে পাঠায়, আবার সারা বডি থেকে ব্লাডগুলা হার্টে ফিরে আসে। তার মানে হৃৎপিণ্ডের সাথে লাভ বা অ্যাফেকশনের কোনো সম্পর্ক নাই। এগুলো পুরোপুরি নিয়ন্ত্রিত হয় আমাদের ব্রেন দ্বারা। আমাদের ব্রেনের চ্যাপ্টার যখন তোমাদের পড়াবো, তখন দেখবা যে আমাদের ব্রেনের যে অংশগুলো আছে, তার মধ্যে একটা অংশের নাম হচ্ছে হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাসের কাজই হচ্ছে হাইপোথ্যালামাস, এই হাইপোথ্যালামাসের কাজই হচ্ছে এই লাভ, অ্যাফেকশন, আবেগ, অনুভূতি, এই ব্যাপারগুলা। ঠিক আছে, তাহলে কথা হচ্ছে যে হৃৎপিণ্ডের সাথে এরকম লাভ, ভালোবাসা এগুলোর কোনো রকম সম্পর্ক নাই। তাহলে আমরা বুঝলাম যে হার্টের মেইন ফাংশন হচ্ছে ব্লাড পাম্প করা। আচ্ছা, এখন আমরা একটু হার্টের ওজন নিয়ে কথাবার্তা বলি। তার আগে একটু হৃৎপিণ্ডের রিলেটেড শব্দটা শিখে ফেলি। হৃৎপিণ্ড নিয়ে যদি কোনো কথাবার্তা হয়, তুমি সহজেই যেই শব্দটা সবসময় কমন পাবা, সেটা হচ্ছে কার্ডিয়া। হৃৎপিণ্ড নিয়ে কোনো কথা হলে কি শব্দ থাকবে? কার্ডিয়া শব্দ থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার বেসিক, এটা হচ্ছে বেসিক, যার কারণে তুমি এই ক্লাসে আসছো। না, তাছাড়া বইতে অনেক কিছুই আছে, অনেক কিছুই আছে, বই পড়লে তো অনেক কিছুই জানা যায়, বাট ক্লাসে আসলে এই শব্দটা তোমার মাথায় ঢুকে গেল যে হৃৎপিণ্ড বা হার্ট নিয়ে কোনো কথা হলে কি শব্দ থাকে? কার্ডিয়া। এইবার ধরো হৃৎপিণ্ডের আবরণের নাম কি? হৃৎপিণ্ডের আবরণের নাম যদি কার্ডিয়ার সাথে মিলাই বলো, পেরিকার্ডিয়াম। তাহলে একটু লিখে ফেলি একসাথে, যেহেতু শব্দ শিখেই ফেলছি। তাহলে হৃৎপিণ্ডের আবরণের নাম কি? হৃৎপিণ্ডে যে আবরণটা থাকে, সে আবরণের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম। ঠিক আছে, দেখছো তাহলে কার্ডিয়া শব্দ কি কমন পাইছো? পাইছো, এই যে। তাহলে দেখতে দেখতে এই যে দেখো কার্ডিয়া শব্দ আছে। তাহলে হৃৎপিণ্ডের আবরণের নাম কি শিখলাম? হৃৎপিণ্ডের আবরণের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। এছাড়া তুমি যখন হৃৎপিণ্ডের এই প্রাচীরগুলো পড়বা,
তখন দেখবা যে বাইরের লেয়ারের নাম এপিকার্ডিয়াম, মাঝখানের লেয়ারের নাম মায়োকার্ডিয়াম, ভিতরের লেয়ারের নাম এন্ডোকার্ডিয়াম। দেখছো এপি, মায়ো, এন্ডো সবগুলো শেষে কি ছিল? কার্ডিয়া শব্দ কিন্তু ছিল। তার মানে কার্ডিয়া শব্দটা শিখলে কিন্তু তোমার লস নেই। কার্ডিয়া শব্দটা শিখলে তোমার বুঝতে সুবিধা হবে যে কি নিয়ে কথাবার্তা হচ্ছে, এবং তখন তোমার মুখস্থ লাগবে না। তুমি জানো যে যারা হৃৎপিণ্ড নিয়ে স্পেশালিস্ট থাকে, হার্টের স্পেশালিস্ট, তাদের তোমরা কি বলো? কার্ডিওলজিস্ট। দেখছো কার্ডিয়া শব্দ আছে। যেখানে যাবা না কেন হার্ট নিয়ে কথা বললে কার্ডিয়া শব্দ থাকবে, এরই বলে বেসিক। এরকম কিছু আরও শব্দ আছে যেগুলা যদি তোমাকে একটানে বলি একটু, বাট পরের ক্লাসগুলোতে আরও পাবা এগুলা। যদি তোমার লিভার নিয়ে কোনো কথা থাকে তাহলে হেপাটো শব্দ থাকে। কি শব্দ থাকে? হেপাটো। যেমন হেপাটো শব্দ লিভার নিয়ে কথা হলেই হেপাটিক, হেপাটো এইসব শব্দ থাকবে। ঠিক আছে, এরকম তুমি বিভিন্ন অর্গানের ক্ষেত্রে এরকম রিলেটেড শব্দ পাবা। যখন আমি পড়াবো তখন সেই শব্দগুলা পাবা। যেরকম বৃক্ক নিয়ে কথা থাকলে রেনাল শব্দ থাকে, এরকম পাবা। ঠিক আছে, আস্তে আস্তে পাবা। যেহেতু হার্ট নিয়ে কথা হচ্ছে আমরা অন্য টপিকে আর যাচ্ছি না। সো হৃৎপিণ্ড আবরণের নাম শিখলাম হচ্ছে পেরিকার্ডিয়াম। আমরা একটু হৃৎপিণ্ডের ওজনটা শিখে আসি। হৃৎপিণ্ডের ওজন, হৃৎপিণ্ডের ওজন এগুলো পরীক্ষায় কখনো আসবে না। ঠিক আছে, জাস্ট একটু হৃৎপিণ্ড নিয়ে কথা শুরু হচ্ছে, এই কারণে আমরা একটু শিখতেছি। হৃৎপিণ্ডের ওজন নর্মালি পুরুষ মানুষের হৃৎপিণ্ডের ওজন এরকম 300 গ্রাম মতো হয়, 300 গ্রাম। আর মহিলা মানুষের ক্ষেত্রে হৃৎপিণ্ডের ওজনটা 100 গ্রাম কম, 200 গ্রাম। কত? 200 গ্রাম। তাহলে দেখতে পাচ্ছ যে হৃৎপিণ্ডের ওজন মহিলা মানুষের ক্ষেত্রে 100 গ্রাম কম, পুরুষদের বেশি। ঠিক আছে, তো অনেক সময় বলা হয় যে বেশিরভাগ ক্ষেত্রে পুরুষদের বডির প্রায় প্রত্যেকটা অর্গানেরই ওয়েট একটু বেশি, ফিমেল বডির তুলনায় পুরুষদের প্রত্যেকটা অর্গানের ওয়েট একটু বেশি। ইভেন আমাদের যে কঙ্কাল, আমাদের কঙ্কালের ওজনও মেয়েদের তুলনায় বেশি। যার কারণে দেখবা যে একই সাইজ, শেপ, হাইটও মোটামুটি সেম, কিন্তু ছেলের ওজনও একটু বেশি। হ্যাংলা পাতলা ছেলের ওজন যতটা, একটা মোটা মেয়ের ওজনও ততটা না। কারণ হচ্ছে ছেলেদের বডির প্রায় প্রত্যেকটা অর্গান একটু বেশি, মানে হেভি টাইপের এবং একটু ওয়েট বেশি। তো যাই হোক, একটা মজার কথা বলা হয় যে পুরুষ মানুষের ভালোবাসা অনেক বেশি, যার কারণে তাদের হার্টের ওজনটাও অনেক বেশি বেশি। বাট মেয়ে মানুষের ভালোবাসা কম, যার কারণে তাদের হার্টের ভিতরেও হার্টের ওজন কম। ঠিক আছে, তো যাই হোক, কোনো ফিমেল টিচার আবার ক্লাস নিতে আসলে কথা উল্টায় পাল্টায় দেয়। সে বলে না, পুরুষ মানুষের আসলে হার্টের ভিতরে তো 4টা প্রকোষ্ঠ, তো 4টা ঘরের ভিতরে 4টা মেয়ে থাকে। হ্যাঁ, এখানে একটা মেয়ে, এখানে একটা মেয়ে, 4 ঘরে 4টা মেয়ে থাকে। তো একজন মানুষের 4টা মেয়ে যদি হার্টের ভিতরে থাকে, হার্টের ওজন না বেড়ে কোথায় যাবে? এগুলো হচ্ছে ফিমেল টিচারদের কথা। যাই হোক, আমরা ওইসব কথা বাদ দিই। সো আমরা হৃৎপিণ্ড নিয়ে কথাবার্তা শুরু করছিলাম, চলো পরবর্তী ইসে যাই, দেখি কি কি কথাবার্তা আছে এখানে। বলতেছে যে মানবদেহে পাম্প মেশিন হিসেবে কাজ করে, এবং ওজন টোজন বলতেছে, যেটা আমরা বললামই যে 300 গড়ে হচ্ছে 300 গ্রাম, মহিলাদের ক্ষেত্রে একটু কম হয়। আচ্ছা, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে এইটা, যে এই যে ভ্রূণী অবস্থা, আমরা যখন পেটের ভিতরে থাকি ভ্রূণী অবস্থায় মায়ের গর্ভে, তখন এই হার্টের, যখন আমাদের এই ভ্রূণের বয়স 4 সপ্তাহ, তখন থেকে হৃদস্পন্দন শুরু হয় এবং আমৃত্যু অবস্থা চলতে থাকে। কিন্তু এটা মেডিকেলও আসছে, আমি তোমাদের বলছিলাম একটু আগে। তোমরা মুখস্থ না করে মনে রাখতে পারো, হার্টের ভিতরে তুমি বলো, হার্টের ভিতরে চেম্বার কয়টা? 4টা, উপরের 2টা, নিচের 2টা। তাহলে মনে রাখবা, হার্ট কত সপ্তাহ থেকে পাম্প করা শুরু করছিল? 4 সপ্তাহ। আগের বইতে 6 সপ্তাহ ছিল, বাট এইটা আমাদের মেডিকেলের যে ল্যাংম্যান বই, সেখান থেকে এডিট করে 4 সপ্তাহ, যেটা মেডিকেলের বইতে আছে সেটা দেওয়া হয়েছে। ঠিক আছে, তো মনে রাখবা যে হৃৎপিণ্ডের ভিতরে 4টা প্রকোষ্ঠ আছে। তাহলে হৃৎপিণ্ড পেটের ভিতরে থাকা অবস্থায় একটা বাচ্চার কত সপ্তাহ থেকে পাম্প করা শুরু করছে? 4 সপ্তাহ। মুখস্থ না করেই মনে রাখলাম। ঠিক আছে, সো এরপরে হৃৎপিণ্ডের অবস্থান নিয়ে কথাবার্তা বলতেছে, এবং হৃৎপিণ্ড বলছে কোন আকৃতির, বুঝতেই পারতেছি কোন আকৃতির, এবং বলছে যে আমাদের পঞ্চম যে বক্ষ দেশীয় যে কশরুকা, তার ফাঁকে থাকে আমাদের হৃৎপিণ্ড। তো আমাদের বুক, এই বুকের এই বরাবর তো আমাদের পরশুকা বা রিপস থাকে। গোনা যদি শুরু করি 1 2 3 4 5 নম্বরের ফাঁকে আমরা বাম পাশে হার্ট পেয়ে যাব। ঠিক আছে, সেই কথাটাই বলতেছে। চলো এবার পরবর্তী ব্যাপারে যাই। এখানে আমরা সেই মোটরের ছবি দেখতে পাচ্ছি, এই মোটরই হচ্ছে আমাদের সেই হার্ট, তাই না? আচ্ছা, আর এই যে সেই পাইপ দেখতে পাচ্ছি আমরা। যাই হোক, চলো
সো এরপরে দেখতে পাচ্ছি হৃৎপিণ্ডের আকার এবং দৈর্ঘ্য প্রস্থ, এগুলো জাস্ট একটু মনে রাখলাম যে একটা হৃৎপিণ্ড তার নর্মাল দৈর্ঘ্য কত হইতে পারে 12 সেন্টিমিটার। ঠিক আছে, একটা হৃৎপিণ্ড তার দৈর্ঘ্য কত হইতে পারে 12 সেন্টিমিটার এবং প্রস্থ কত হইতে পারে 9 সেন্টিমিটার। প্রস্থ কত হইতে পারে 9 সেন্টিমিটার। ঠিক আছে, এগুলো মুখস্থর কোনো দরকার নেই। দৈর্ঘ্য প্রস্থ 8 বা 9 আমাদের আগের 8 বা 9 এগুলো জাস্ট আমরা একবার রিডিং পড়লাম। এখন আসো হৃৎপিণ্ডের অংশ। হৃৎপিণ্ডের এই যে মোচাকৃতির যে অংশ, এই অংশটাকে আমরা বলি অ্যাপেক্স। কি নামে বলি? অ্যাপেক্স। আর হৃৎপিণ্ডের এই পিছনের অংশটাকে বলা হয় বেস, যেগুলো আমি তোমাদের সামনের ক্লাসে সত্যিকার মডেল দেখায় পড়াবো। ঠিক আছে, এখন এগুলার থিওরিতে আমরা না যাই, চলো পরবর্তী স্লাইডে যাই। ওজনের কথা বলতেছে, যাই হোক। সো আবরণ আমি একটু আগে শিখাইছি, হৃৎপিণ্ডের আবরণের নাম কি? পেরিকার্ডিয়াম। এই যে দেখো লেখা আছে পেরিকার্ডিয়াম। আচ্ছা, সো কথা হচ্ছে হৃৎপিণ্ডে যে পেরিকার্ডিয়াম, এই পেরিকার্ডিয়ামের লেয়ার হচ্ছে দুইটা আর কি। ঠিক আছে, বাইরের দিকে থাকে প্যারাইটাল, ভিতরের দিকে ভিসেরাল। এই দুই লেয়ারের মাঝখানে কিছু তরল পদার্থ থাকে। কেন? সেফটি পারপাসে। মানে এই অর্গানটা যখন মানে দুইটা লেয়ারের মাঝখানে একটা তরল পদার্থ থাকে, পেরিকার্ডিয়ামের যে লেয়ারগুলা এর মাঝখানে তরল পদার্থ থাকে, যার কারণে যখন কোনোভাবে হার্টে মনে করো একটা ঘা লাগছে, তখন তরল পদার্থ থাকায় এই প্রেশারটা একটা নির্দিষ্ট জায়গায় না পড়ে পুরো ছড়ায় যায়, যার কারণে বেশি একটা প্রেশার লাগে না হার্টের উপরে। এছাড়াও তরল পদার্থের ভিতরে থাকার কারণে হার্ট একটু সরে যাইতে পারে। সাপোজ তোমার একটা ফ্রেন্ড মনে করো এনে এসে ঘা দিল, যদি হার্টের পেরিকার্ডিয়ামের ভিতরে ফ্লুইডটা না থাকতো, পেরিকার্ডিয়াল ফ্লুইড না থাকতো, তাহলে কি হতো? এই ঘাটা পুরো একটা নির্দিষ্ট হার্টের জায়গায় লাগতো অ্যান্ড ওই জায়গায় ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকতো। বাট যখন এই হার্ট একটা তরল পদার্থের মধ্যে আছে, তুমি একটা ব্যাপার ভাবো, একটা জিনিস ভাবো, তুমি কি একটা পেরেকের উপর দাঁড়াইতে পারবা? পারবা না। একটা পেরেকের উপর দাঁড়াইলে কি হবে? ফুটে যাবে। বাট তুমি যদি 1000 বা 2-5000 পেরেকের উপর দাঁড়াও, তুমি শুয়েও থাকতে পারবা। কারণ কি? তখন সারফেস এরিয়া বাইরে যাচ্ছে, তাই না? সারফেস এরিয়া বেড়ে গেলে তখন আর কিছু হবে না। সেরকম হার্টের মনে করো ফ্লুইডটা থাকার কারণে কি হচ্ছে? হার্টের যে প্রেশার একটা নির্দিষ্ট জায়গায় না পড়ে পুরো ছড়ায় যাচ্ছে, যার কারণে প্রেশারটার একটা নির্দিষ্ট জায়গায় পড়তেছে না, যার কারণে প্রেশারের পরিমাণটা কমে যায়। সো এই ফ্লুইডটাকে আমরা কি বলি? পেরিকার্ডিয়াল ফ্লুইড। যার কারণে চাপ, তাপ, ঘর্ষণ থেকে আমাদের হার্ট রক্ষা পাচ্ছে। ঠিক আছে, আচ্ছা। সো চলো আমরা এখন একটু বোর্ড থেকে কিছু বেসিক জিনিসপত্র শিখে আসি, হৃৎপিণ্ডের এই রক্ত সংবহনটা শিখে আসি। ঠিক আছে, একটু বোর্ডে যাই, তারপর হচ্ছে বই থেকে পড়বানি। সো ব্লাড সার্কুলেশনটা আজকে তোমাদের শিখাবো, এটা হচ্ছে আজকে আমাদের মেইন টার্গেট। ঠিক আছে, চলো সবাই তাহলে আমরা এখন যাই ব্লাড সার্কুলেশন। এইটা সবচেয়ে আজকের মেইন টপিক, যে হার্টের কই থেকে কই রক্ত যায়, এই ব্যাপারটা বোঝা খুবই দরকার। এইটা বুঝলে তোমার পড়া এই চ্যাপ্টারের 40% শেষ। এইটা জাস্ট একটু শিখতে পারলে 40% শেষ পড়া। তাহলে চলো আমরা যাই হচ্ছে আমরা এখন শিখবো হচ্ছে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন। কি শিখবো? হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন। হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন। হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন শেখার আগে তোমার একটু হার্টের গঠন যা জানতে হবে, যে হার্টের ভিতরে কয়টা প্রকোষ্ঠ আছে, কোন প্রকোষ্ঠের নাম কি, জাস্ট একটু জানতে হবে। তাহলে চলো আমরা একটু হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলো আগে একটু জেনে নিই। হৃৎপিণ্ডের আমাদের যে হৃৎপিণ্ড মানুষের, এই হৃৎপিণ্ডের ভিতরে ঘর আছে 4টা। কয়টা ঘর আছে? 4টা। উপরের যে ঘরগুলা, উপরের ঘরগুলোকে আমরা বলি, আমি প্রথমে একটু সহজ ভাষায় বলি, উপরের ঘরগুলাকে, উপরের যে প্রকোষ্ঠগুলা, উপরের প্রকোষ্ঠগুলাকে আমরা কি বলি? অলিন্দ। কি বলি? অলিন্দ। কিন্তু কথা হচ্ছে কি, অলিন্দ এগুলো তো ক্লাস 9-এ শিখে আসছি, এগুলো এখন আর বলা যাবে না। অলিন্দকে আমরা ভালো নামে ডাকি হচ্ছে অ্যাট্রিয়াম। কি নামে ডাকি? অ্যাট্রিয়াম। তাহলে এর পরের গুলা সব কথাবার্তা আমি কি নিয়ে কথা বলবো? অ্যাট্রিয়াম নিয়ে কথাবার্তা বলবো। তাহলে তুমি মাথায় সেট করে ফেলো, উপরের 2টা প্রকোষ্ঠকে আমরা কি বলতেছি? অ্যাট্রিয়াম। নিচের যে প্রকোষ্ঠগুলা বা নিচের যে চেম্বারগুলা, হার্টের নিচের চেম্বারগুলাকে আমরা কি বলি? নিলয় বলি। কি বলি?
নিলয়, কিন্তু এই নিলয় তো সেই ক্লাস 9-10-এর কথাবার্তা, এগুলো এখন আর বলা যাবে না। নিলয়গুলোকে আমরা বলি হচ্ছে ভেন্ট্রিকল। কি বলি? ভেন্ট্রিকল। কথা হচ্ছে বলা যাবে না এরকম না, তোমার বইতে সামনের দিকে একটু আগাইলে সবগুলা অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলে কথাবার্তা আছে। অ্যাট্রিয়ামের ডায়াস্টোল, ভেন্ট্রিকলের সিস্টোল। তো কথা হচ্ছে তুমি যদি এখনই অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল না চিনে যাও, তখন অ্যাট্রিয়ামের সিস্টোল, অ্যাট্রিয়ামের ভেন্ট্রিকলের ডায়াস্টোল, এই কথাগুলো তোমার মাথার উপর দিয়ে চলে যাবে, ঠিক আছে, প্লেনের মতো উপর দিয়ে চলে যাবে। তাহলে কথা হচ্ছে যে এখন থেকে শিখতে হবে অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল কি। তাহলে অলিন্দকে বলছি অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল নিলয়কে বলছি ভেন্ট্রিকল। ওকে, বুঝলাম। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাট্রিয়াম দুইটা, এই হচ্ছে ভেন্ট্রিকল দুইটা, অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল। এখন আসো সাইড ডিটারমিনেশন। এটা হচ্ছে আমাদের বাম অলিন্দ, বাম অলিন্দ বা লেফট অ্যাট্রিয়াম। এটা হচ্ছে আমাদের বাম নিলয় বা লেফট ভেন্ট্রিকল। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার এইটা তো ডাইন পাশ, তাহলে এখানে কেন বাম লিখলাম? আবার এটা তো আমার বাম পাশ, তাহলে এখানে কেন আমি ডান অলিন্দ লিখতেছি? এটা হচ্ছে ডান অলিন্দ, এটা হচ্ছে ডান নিলয়। মনে প্রশ্ন আসতে পারে না? তাহলে কি বায়োলজি সব পুরোটা মুখস্থ? এই পাশ তো আমার বাম, তাহলে এটাকে কেন ডান লিখলাম? এই পাশ তো ডান, তাহলে এটাকে কেন বাম লিখলাম? প্রশ্ন আসতেই পারে। তাহলে আগে আসো, ডান অলিন্দকে আমরা কি বলছি? রাইট অ্যাট্রিয়াম। এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। কথা হচ্ছে আমাদের বডির কোনো অর্গান যখন আমরা আঁকাবো, এটা তো চারুকলা ইউনিটের ছবি না, যে একটা গাছ আঁকায় রাখলাম, সেখানে একটা ফুল দিলাম, ডাইন পাশে বাম পাশে, কোনো ব্যাপার না। এটা হচ্ছে মানবদেহের একটা অর্গান। একটা গাছের ডাইন পাশে ফুল ফুটলো না বাম পাশে ফুল ফুটলো, এটা সায়েন্টিফিক্যাল কোনো গুরুত্ব আমাদের কাছে, বাট একটা মানবদেহের একটা অর্গান, সেটা ডান পাশে না বাম পাশে, এটার অনেক বেশি ইম্পর্টেন্স আছে। তো কথা হচ্ছে যে আমাদের বডিতে যে অর্গানগুলা, এই অর্গানগুলা কোন সাইডে আছে সেইভাবে, বা এই অর্গানগুলা কিভাবে আছে আমরা ঠিক সেইভাবে এই অর্গানগুলো আঁকাই। লাইক এই বোর্ডটা যদি একটা সার্জারি টেবিল হয়, আর আমি যদি সেই জায়গার পেশেন্ট হই, তুমি যদি আমার সার্জারি করতা, ধরো তুমি ডাক্তার, আমি তোমার পেশেন্ট, তাহলে ধরো তোমার পেশেন্ট যদি আমি হই, আমার রাইট সাইড কোনটা, আমার ডাইন পাশ কোনটা? এইটা। তাহলে আমার যে হার্ট, আমার হার্টের রাইট সাইড কোনটা? এই পাশ। এই কারণেই এই পাশ দেখো রাইট সাইড। একটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম আর একটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, ডান অলিন্দ আর ডান নিলয়। আমার বাম পাশ কোনটা? এই পাশ। তাহলে আমার হার্টের বাম পাশ কোনটা? এই যে। এই কারণে এই হচ্ছে লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকল, বাম অলিন্দ আর বাম নিলয়। আশা করি বুঝতে পারছো যে কেন এইটা বাম, কেন এইটা ডান। কারণ এইটা মানবদেহের একটা অর্গান, এটা যেইভাবে আছে আমাদের খাতাও সেইভাবে আঁকাইতে হবে। বুঝতে পারছো? সহজ টেকনিক হচ্ছে তোমার ডাইন পাশ মানে এই অর্গানের বাম পাশ, ঠিক আছে? তোমার ডাইন পাশ মানে অর্গানের বাম পাশ, তোমার বাম মানে তার ডান, হিসাব শেষ। আশা করি এই উত্তর তুমি পাইছো যে কেন ডান কেন বাম। ওকে, তাহলে এখন আসো সবগুলো প্রকোষ্ঠের নাম আর একবার তোমারে বলি। তাহলে উপরে দুইটা প্রকোষ্ঠ আছে, একটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, একটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, একটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, একটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। তাহলে এই হচ্ছে আমাদের হার্টের ভিতরে চারটা প্রকোষ্ঠ। সবাই একটু ভালো করে দেখো, চারটা প্রকোষ্ঠ যতটা সহজ মনে হচ্ছে, একটু পরে ব্লাড সার্কুলেশন পড়াতে গেলে মাথার উপর দিয়ে যাইতে পারে, যার কারণে একটু স্ক্রিনশট মারার মতো ব্রেনে একটা স্ক্রিনশট মেরে রাখো যে উপরে রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, নিচে রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। মনে রাখবে এই পাশ রাইট সাইড, রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকল, ওই পাশ লেফট সাইড, লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকল। মাথার মধ্যে একটু বারংবার খেলাও, ঠিক আছে? একটু সুন্দর করে, নাহলে একটু পরে এটাতে বলা শুরু করবা লেফট ভেন্ট্রিকল। অফলাইনে এগুলো তো দেখি পড়াইতে যায়, ঠিক আছে? তো কথা হইতেছে যে এগুলা নর্মালি হচ্ছে আমি একদিন পড়া দিই, তারপরে হচ্ছে পরের দিনে ব্লাড সার্কুলেশন পড়াই। বাট অনলাইনে যেহেতু আজকে ক্লাস নিয়েই ফেলতেছি, তো এখান থেকে ডিরেক্ট ব্লাড সার্কুলেশনে যাব। যারা হচ্ছে এখন সাথে সাথে না বুঝবা, একটু এই ব্যাপারটা একটু মাথার মধ্যে সেট করে যে চারটা প্রকোষ্ঠ কি কি, তারপরে ব্লাড সার্কুলেশনটা আরেকবার দেখবা, ঠিক আছে? যেহেতু রেকর্ড থাকবে। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি এখন ব্লাড সার্কুলেশনে। এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা? হার্টের চারটা প্রকোষ্ঠ সবাই জানাও, তাইলেই আমি ব্লাড সার্কুলেশনে জাম্প করতে পারবো। সবাই একটু কমেন্টে জানাও যে এই পর্যন্ত সব বুঝতে পারছো কিনা। আমি একটু কমেন্ট দেখি সবার। মুক্তাদির ভাই একটু পানি খাওয়ান। এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও।
ওকে, ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে তোমরা সবাই বুঝতে পারছো। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি আমাদের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেটা, সেটা হচ্ছে ব্লাড সার্কুলেশন। আমি তোমাদের খুব সুন্দর করে ব্লাড সার্কুলেশনটা মাথায় একদম ঢুকাই দেবো। এইটুক ক্লাস যদি তুমি 15টা মিনিট আমাদের সময় দাও, মাত্র 15 মিনিট, এই 15 মিনিটে আমি তোমাকে পুরো ব্লাড সার্কুলেশনটা সুন্দর করে মাথায় ঢুকিয়ে দেব। আমাদের বডির ব্লাড কই থেকে হার্টে আসে আর হার্টের কোথা থেকে সারা বডিতে যায়, জাস্ট 10 থেকে 15টা মিনিট তুমি একটু মন দিয়ে দেখো। আমি যা যা করি তুমি একটু খাতায় তাই তাই করো, জাস্ট এইটুকুই। তারপরে দেখবা এই ব্লাডের চ্যাপ্টার তোমার হাতের মুঠোয় আসতে বাধ্য। 15 মিনিট দিলে তোমার 15 পেজ পড়া হবে, লিখে নিতে পারো। 15 মিনিট যদি তুমি সময় দাও, 15 পেজ পড়া হয়ে যাবে চোখের নিমেষে। আমি তোমার মিলাই দিব যে এই 15 মিনিটের ক্লাস থেকে বইয়ের 15 পেজ পড়া শেষ। তাহলে চলো, তাহলে আমরা একটু মাথার মধ্যে স্ক্রিনশট মারছি। এই পাশে রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকল, এই পাশে লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকল। ওকে, আমরা একটা জিনিস একটু জানতে চাই, এই রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মাঝখানে এখানে একটা দরজা থাকে। কি থাকে? দরজা। হার্টের ভিতরে যে দরজাগুলো থাকে এগুলোকে আমরা বলি ভালভ বা কপাটিকা। তো এই রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকল মানে ডান অলিন্দ আর ডান নীলার মাঝখানে একটা কপাটিকা থাকে, যেটাকে বলা হয় ট্রাইকাসপিড। তাহলে এই দরজার নাম কি? ট্রাইকাসপিড। ঠিক আছে, ট্রাইকাসপিড, কপাটিকা। এগুলা কিন্তু তোমরা 9-10-এ পড়ে আসছো, সো তোমাদের অনেক সহজই লাগার কথা। আর বাম পাশে এই লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকল মানে বাম অলিন্দ আর বাম নীলার মাঝখানে এখানেও একটা দরজা থাকে, যার নাম হচ্ছে বাইকাসপিড কপাটিকা। কি নাম? বাইকাসপিড কপাটিকা। এখন তোমার কাছে মনে হইতে পারে এসব কপাটিকার আবার দরকার কি? কপাটিকা থেকে লাভ কি? ঘরের দরজা কি কাজে লাগে? তুমি ঢুকার পরে যেন মানে বাইরের কেউ ঢুকতে না পারে। বা তো কথা হচ্ছে যে দরজা বা কপাটিকার কাজ হচ্ছে এই যে ব্লাডটা মনে করো উপর থেকে নিচে একবার আসলো, এই ব্লাডটা যাতে আবার ব্যাকফ্লো হয়ে আগের প্রকোষ্ঠ বা আগের চেম্বারে না যাইতে পারে, এই জন্য হচ্ছে দরজা। মানে একবার যদি ব্লাড আসে ওই দরজা বন্ধ হয়ে যায়, বুঝতে পারছো? এই কারণে কপাটিকার দরকার। যখন ব্লাড সার্কুলেশন পড়াবো তখন তুমি খুব ভালো করে বুঝতে পারবা। তাহলে একটু যদি শিখাই, ডান অলিন্দ ডান নীলার মাঝখানে কোন কপাটিকা? ট্রাইকাসপিড। কোন কপাটিকা? ট্রাইকাসপিড। আর বাম অলিন্দ আর বাম নীলার মাঝখানে কোন কপাটিকা? বাইকাসপিড। তোমরা অনেকেই উল্টায় পাল্টায় ফেলো, ডাইন পাশে বলো বাইকাসপিড, বাম পাশে বলো ট্রাইকাসপিড। আমি তোমার মুখস্থ না করে শিখাই দিই। দেখো, বাম পাশে বা বাইকাসপিড, তাহলে বা বাম পাশে। ঠিক আছে, তাহলে বাম পাশে কি হবে? বাইকাসপিড। এখন এই বাইকাসপিড কপাটিকার একটা নিকনেম আছে। আমার নাম যেরকম সৌরভ, আমার কার একটা নাম আছে না সৈকত, আমার যেরকম দুইটা নাম, সেরকম এই বাইকাসপিড কপাটিকা আর একটা নাম আছে, এটাকে বলা হয় মাইট্রাল কপাটিকা। মাইট্রাল কপাটিকা। তাহলে বাইকাসপিড কপাটিকা আর একটা নাম কি? মাইট্রাল কপাটিকা। তাও দেখো মনে রাখা সহজ, বা থেকে বাইকাসপিড, বামের ম থেকে মাইট্রাল, মানে যেন সৃষ্টিকর্তা মিলাই বসায় দিছে। আমার কাছে এরকমই মনে হয় যে বাম পাশের বা থেকে বাইকাসপিড কপাটিকা, ম থেকে মাইট্রাল কপাটিকা। তাহলে দেখছো যে বাম পাশে যে বাইকাসপিড বা মাইট্রাল কপাটিকা থাকে, বামের বানান থেকেই উত্তর। তুমি যদি একটু গুছায় পড়ো যে বাম পাশে বাইকাসপিড, বাম পাশে ম থেকে মাইট্রাল, তাহলে আর কখনোই মানে তোমার লাঠি দিয়ে পিটাইলেও তুমি ভুলবা না। আচ্ছা, তাহলে কপাটিকা নিয়ে কথাবার্তা বলতেছিলাম, কারণ আমরা ব্লাড সার্কুলেশন একটু পরে যখন শুরু করব এই কপাটিকার কথা আসবে। তো তখন যদি এই মাইট্রাল কপাটিকা বা বাইকাসপিড ট্রাইকাসপিড না চিনো, একটু জটিল হয়ে যেতে পারে। এই কারণে আর কি একটু সহজ করে বলে নিলাম। আমরা এখন চলে যাই ডিরেক্ট ব্লাড সার্কুলেশনে। ওকে, শোনো, তাহলে সবাই আমরা এখন একটা বড় একটা হার্ট আঁকাই, বড় একটা হার্ট আঁকাইছি। ঠিক আছে, ধরলাম যে এই মানুষটার হৃদয় অনেক বড়, হার্ট অনেক বড়। আমরা এখন শিখবো আমাদের হৃৎপিণ্ড থেকে রক্ত সার্কুলেশন সারা দেহে কিভাবে হয়। এই যে সারা দেহ থেকে রক্ত হৃৎপিণ্ডে আসতেছে এবং হৃৎপিণ্ড থেকে রক্ত কই যাচ্ছে, আমি বললাম না যে আমাদের সারা দেহে রক্ত টই 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 করে ঘুরে বেড়ায়। এই রক্তের আমরা রাস্তা খুঁজবো, ঠিক আছে, যে কই থেকে কই যায়, এর গতিপথ। তাহলে আমরা এখন যেটা শিখবো রক্তের গতিপথ, মানে সারা দেহে রক্তের রাস্তা আমরা শিখবো যে কই থেকে কই যায়।
ঠিক আছে, সহজ ভাষায় বুঝতে পারছো, রক্তের রাস্তা, যে কই কই রক্ত ঘোরাফেরা করে। এই রক্তের গতিপথের যে সিনেমার গল্প, সেই সিনেমার গল্পটা শুরু হয় রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দ থেকে। তাহলে রক্ত সংবহনের শুরু কোথা থেকে হবে? রাইট অ্যাট্রিয়াম। এই যে হচ্ছে সেই আমাদের রাইট অ্যাট্রিয়াম, যেটাকে আমরা বলছিলাম ডান অলিন্দ। আচ্ছা, আমাদের হৃৎপিণ্ডটা বুকের বাম পাশে যে লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস বা বাম যে আমাদের পরশুকা, পঞ্চম বক্ষদেশ কশরুকা মানে পরশুকা আর কি, এখানে আমাদের হৃৎপিণ্ডটা আছে। ধরলাম বুকে, সহজ ভাষায় বললাম বুকে। তাহলে দেখো হৃৎপিণ্ডের উপরে কি কি অংশ আমাদের আছে। হৃৎপিণ্ডের উপরে আমাদের হাত আছে, আমাদের মাথা আছে, তার মানে হৃৎপিণ্ডের উপরে কিন্তু অনেকগুলো অর্গান আছে। তুমি জানো যে একটা অর্গান বা একটা কোষ, একটা অর্গান বা একটা কোষ, ধরো এটা একটা কোষ, এই কোষকে বাঁচায় রাখার জন্য কি লাগবে? খাদ্য সার লাগবে। কি লাগবে? খাদ্য সার। আর এই কোষকে কি বাঁচায় রাখার জন্য আর কি লাগে? অক্সিজেন লাগে। কি লাগে? অক্সিজেন। তার মানে একটা কোষকে বাঁচায় রাখার জন্য দুইটা জিনিস দরকার, অক্সিজেন দরকার আর খাদ্য সার দরকার। তাহলে দেখো একটা কোষের ভিতরে যখন অক্সিজেন আর খাদ্য সার যায়, এই খাদ্য সারটা অক্সিজেন দ্বারা জারিত হয়ে শক্তি তৈরি করে। কি তৈরি করে? শক্তি। যেই শক্তি কাজে লাগে কোষটা বেঁচে থাকে। কিন্তু এই কোষের ভিতরে বাই প্রোডাক্ট হিসেবে কি তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড। কি তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড। কিন্তু কথা হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড এটা একটা টক্সিক সাবস্টেন্স। এই কার্বন ডাইঅক্সাইড এটা হচ্ছে একটা বিষাক্ত পদার্থ। এখন এই কার্বন ডাইঅক্সাইড যে প্রত্যেকটা কোষে তৈরি হচ্ছে, এগুলো কি বডিতে থাকলে আমরা কি বাঁচতে পারবো? পারবো না। তাহলে এই কার্বন ডাইঅক্সাইড কি করা লাগবে? বের করা লাগবে বডি থেকে, তাই না? তাহলে কথা হচ্ছে যে বডির প্রত্যেকটা কোষে কোষে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে, এই কার্বন ডাইঅক্সাইডগুলো রক্তের সাথে মিশে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, সব কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আগে ডান অলিন্দে আসবে। কোথায় আসবে? ডান অলিন্দে। কোন টাইপের রক্ত আসবে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। তাহলে এইবার তুমি বলো, আমাদের দেহের উপরে, হৃৎপিণ্ডের উপরে যে অংশ লাইক হাত, মাথা, এগুলাও তো দিন শেষে কি দ্বারা গঠিত? কোষ দ্বারা গঠিত। এগুলাও বেঁচে থাকার জন্য কি দরকার? খাদ্য সার, অক্সিজেন দরকার। তাইলে এবার বলো, এই সব জায়গায় কি দিন শেষে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে না? হচ্ছে। এই যে দেখো, তাহলে কথা হচ্ছে হৃৎপিণ্ডের উপরে যে অংশগুলো আছে, যে অর্গানগুলা, সেখান থেকে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, সেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত একটা নালীর মাধ্যমে এই ডান অলিন্দে আসে। সেই নালীর নামই হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা। সেই নালীর নাম কি? সুপিরিয়র ভেনা কেভা। তোমাদের অনেকের কাছে এই নামটা কঠিন লাগতে পারে, কিন্তু কঠিনের কিছু নাই। দেখো, সুপিরিয়র, সুপিরিয়র একটা ডিকশনারি শব্দ। তোমরা যারা ইংলিশ ভালো পারো জানো সুপিরিয়র মানে ঊর্ধ্ব বোঝাচ্ছে। সুপিরিয়র মানে কি? ঊর্ধ্ব। আর ভেনা কেভা হচ্ছে মহাশিরা, শিরার বাপ। তাহলে ভেনা কেভা মানে কি? মহাশিরা। তার মানে সুপিরিয়র ভেনা কেভা বাংলা যদি করি তাহলে কি হলো? ঊর্ধ্ব মহাশিরা। দেখছো? তাহলে হৃৎপিণ্ডের উপরের থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যেই নালীর মাধ্যমে আসলো, সেই নালীর নাম কি? সুপিরিয়র ভেনা কেভা। আশা করি শব্দটা বুঝতে পারছো। তোমরা 9, 10 এর বইতে এটা কি নামে পড়ে আসছিলা? ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে হৃৎপিণ্ডের উপরে অংশে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে পৌঁছায়। আমরা সেই কথাটাই এখন একটু ভালো করে বলতেছি যে সুপিরিয়র ভেনা কেভার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দে পৌঁছায়। হৃৎপিণ্ডের উপর অংশে কার্বন ডাইঅক্সাইড আমরা পেয়ে গেছি। এখন আমরা হৃৎপিণ্ডের নিচের অংশে কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসবো। হৃৎপিণ্ড তো এই জায়গা, তাহলে হৃৎপিণ্ডের নিচে কি আছে? পেট আছে, আমাদের পা আছে, অর্গান আছে, জেনিটাল অর্গান, অ্যাবডোমিনাল অর্গান আছে। তো এই সব জায়গাও তো দিন শেষে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। হৃৎপিণ্ডের নিচের অংশের কার্বন ডাইঅক্সাইড রাইট অ্যাট্রিয়ামে আসে যেই নালীর মাধ্যমে, সেই নালীর নাম হচ্ছে ইনফিরিয়র ভেনা কেভা। সেই নালীর নাম কি? ইনফিরিয়র ভেনা কেভা। তাহলে দেখো, সুপিরিয়র শব্দের মানে কি ছিল? ঊর্ধ্ব, কারণ এটা উপর থেকে আসছে, তাহলে এটা নিচের থেকে আসতেছে। ইনফিরিয়র শব্দের মানে কি? নিম্ন। তোমরা জানো সুপিরিয়র, ইনফিরিয়র এগুলো হচ্ছে ডিকশনারি শব্দ, সিনোনিম, অ্যান্টোনিম, তাই না? তাহলে সুপিরিয়র, এখন আসি নিচের থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কিসের মাধ্যমে আসতেছে? ইনফিরিয়র ভেনা কেভা। যেটাকে যদি আমরা ভাঙি, ইনফিরিয়র মানে হচ্ছে নিম্ন বোঝাচ্ছে, আর ভেনা কেভা মানে কি শিখে আসছি? মহাশিরা। লিখে আমরা জায়গা নষ্ট করব না। তাহলে দেখো, আমরা হার্টের উপরে সব কার্বন ডাইঅক্সাইড নিয়ে ফেলছি, হার্টের নিচের সব কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে ফেলছি।
একটা জায়গা থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নেওয়া এখনো বাকি। আমি একটু জানতে চাই কমেন্টে যে বলো তো, হৃৎপিণ্ডের উপরের অংশে কার্বন ডাইঅক্সাইড সব নিয়ে আসিস, হৃৎপিণ্ডের নিচের অংশে কার্বন ডাইঅক্সাইড সব নিয়ে আসিস, একটা জায়গা থেকে এখনো কার্বন ডাইঅক্সাইড আমরা রাইট অ্যাট্রিয়ামে আনি নাই। কোন সেই জায়গাটা দেখি কে কমেন্টে বলতে পারো, একটু কমেন্টে আমার জানাও দেখি যে কোন অংশের কার্বন ডাইঅক্সাইড এখনো আমরা রাইট অ্যাট্রিয়ামে আনি নাই, বলো। দেখি কে বলতে পারে। অরবিন্দ হৃদয় সর্বপ্রথম ওই বলছে, না অর্পিতাও বলছে, আচ্ছা, যে হার্টের প্রাচীরে রক্ত এখন আনতে পারি নাই। গুড। তাহলে কথা হচ্ছে যে আমরা হার্টের উপরে অংশের কার্বন ডাইঅক্সাইড নিয়ে ফেলছি, হার্টের নিচের অংশে কার্বন ডাইঅক্সাইড নিয়ে ফেলছি, একটা জায়গা থেকে এখনো রক্ত নিতে পারি না, সেটা হচ্ছে হার্ট নিজে। দেখো হার্ট তো নিজেও একটা অর্গান, তাহলে হার্টের নিজের বেঁচে থাকার জন্য কি দরকার? অক্সিজেন দরকার। হার্টের বেঁচে থাকার জন্য কি দরকার? খাদ্যসার দরকার। তাহলে হার্টের মধ্যে দিন শেষে কি তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড। তুমি কি হার্টের ভিতরে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় সেটা বাইর করবা না? অবশ্যই করতে হবে। তাহলে হার্টের নিজস্ব প্রাচীরে যে কার্বন ডাইঅক্সাইড, সেইটা এই রাইট অ্যাট্রিয়ামে আসে যেই নালীর মাধ্যমে, সেই নালীর নাম হচ্ছে করোনারি সাইনাস। সেই নালীর নাম কি? করোনারি সাইনাস। তাহলে দেখো আমরা বডির সব কার্বন ডাইঅক্সাইড নিয়ে ফেলছি। উপরের হৃৎপিণ্ডের উপরের অংশে কার্বন ডাইঅক্সাইড আমরা কিসের মাধ্যমে নিলাম? সুপিরিয়র ভেনা কাভা। হৃৎপিণ্ডের নিচের অংশে কার্বন ডাইঅক্সাইড আমরা কিসের মাধ্যমে নিলাম? ইনফ্রা ভেনা কাভা। আর হৃৎপিণ্ড নিজেও তো একটা অর্গান, তার প্রাচীরেও তো দিন শেষে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, সেই কার্বন ডাইঅক্সাইড আমরা কিসের মাধ্যমে নিলাম? করোনারি সাইনাস। আমাদের দেহের যত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সব আমরা কোথায় নিয়ে আসলাম? ডান অলিন্দ বা রাইট অ্যাট্রিয়ামে। এইবার দেখি রক্ত কই থেকে কই যায়। আমরা তো রক্তের গতিপথ শিখতেছি নাকি? এক জায়গায় আটকে থাকলে হবে না, আমাদের পথ ধরে আগাইতে হবে, ঠিক আছে? এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এবার ডান অলিন্দ থেকে চলে আসে ডান নিলয়। কোথায় চলে আসে? ডান নিলয়। তোমরা জানো এখানে একটা দরজা থাকে, এখানে একটা দরজা থাকে ডান অলিন্দ ডান নিলয়ের মাঝখানে। কোন দরজা? ট্রাইকাসপিড। তাহলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ট্রাইকাসপিড কপারটিকা পাস করে কোথায় আসে? ডান নিলয়। সহজ ভাষায় বলতেছি আর কি। রাইট অ্যাট্রিয়াম থেকে কোথায় আসে? রাইট ভেন্ট্রিকলে। কোথায় আসে? রাইট ভেন্ট্রিকলে। এখন আসো মেইন কথায়, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলা কেন আমরা হার্টে আনলাম? প্রধান কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা বিষাক্ত, মানে কার্বন ডাইঅক্সাইড এই গ্যাসটা বিষাক্ত, এইটা আমাদের বডি থেকে বাইর করতে হবে। এখন কথা হচ্ছে হার্ট তো আর কার্বন ডাইঅক্সাইডে বাইর করতে পারে না। হার্টের কাজ তুমি ক্লাসের প্রথমে শিখছো, হার্টের কাজ হচ্ছে শুধু পাম্প করা। তাইলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তরে কেন আমরা হার্টে আনলাম কেন? কারণ এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তরে আমরা এখন পাম্প করে ফুসফুসের কাছে পাঠাবো। কার কাছে পাঠাবো? ফুসফুসের কাছে। কেন? কারণ আমাদের বডি যে ফুসফুস বা লাংস, সেই একমাত্র পারে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে বাইর করে দেওয়া, অক্সিজেনের ভিতরে নেওয়া। তাহলে গ্যাস এক্সচেঞ্জ করা মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে বাইর করে দেওয়া আর অক্সিজেনের ভিতরে নেওয়া, এটা কার কাজ? ফুসফুসের কাজ। তাহলে আমরা একটা ফুসফুস আঁকায় ফেলি, এই পাশে ইয়া বড় একটা ফুসফুস আঁকায় ফেলি, দুইটা, এই যে ফুসফুস আঁকায় ফেললাম। তো এখন এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আমরা কোথায় পাঠিয়ে দেব? ফুসফুসে। কারণ এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা বাইর করতে পারে কে? ফুসফুস। তাহলে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তরে আমরা এখন ফুসফুসে পাঠিয়ে দিলাম, যেই নালীর মাধ্যমে, সেই নালীর নাম হচ্ছে পালমোনারি ধমনী, যেটা তোমাদের ছোটবেলায় 9, 10 এর বইতে কি লেখা ছিল? ফুসফুসীয় ধমনী। কোন টাইপের রক্ত যাবে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। তাহলে দেখো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যখন পালমোনারি ধমনী হয়ে ফুসফুসে পৌঁছালো, ফুসফুসের কাজ কি? ফুসফুস কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা, এই যে দেখো আমরা যে শ্বাস ত্যাগ করি, শ্বাস ত্যাগের মধ্যে আমরা কোন গ্যাস ছেড়ে দিই? কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কোথা থেকে আসতেছে বুঝতেছো? এই যে পালমোনারি ধমনীর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যখন ফুসফুসে আসে, এখান থেকে রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা আলাদা হয়ে যায়, আলাদা হয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা নির্গত হয়। এই যে তাহলে আমরা শ্বাস ত্যাগের মাধ্যমে কি ছেড়ে দিলাম? কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছেড়ে দিলাম। কিন্তু আমরা শ্বাস গ্রহণের মাধ্যমে আবার কি নিই? অক্সিজেন। তাহলে আমরা শ্বাস গ্রহণের মাধ্যমে অক্সিজেন নিলাম। এই যে শ্বাস গ্রহণের মাধ্যমে যে অক্সিজেনটা নিই,
এই অক্সিজেন রক্তের সাথে মিশবে। তোমরা জানো যে অক্সিজেন বহন করা কার কাজ? রক্তের কাজ। তাইলে এই অক্সিজেন এবার রক্তের সাথে মিশে চলে আসবে বাম অলিন্দে, লেফট অ্যাট্রিয়ামে চলে আসবে। এই নালীর নাম হচ্ছে পালমোনারি শিরা। এই নালীর নাম কি? পালমোনারি শিরা। একটা কথা মনে রাখবা, ফুসফুস নিয়ে কথা হইলে সেখানে পালমোনারি শব্দ থাকবে। তাহলে ফুসফুসের সাথে রিলেটেড শব্দ কি? পালমোনারি। বুঝতে পারছো? হৃৎপিণ্ডের সাথে রিলেটেড শব্দ যেরকম কার্ডিয়া, সেরকম ফুসফুসের সাথে রিলেটেড শব্দ পালমোনারি। দেখো এই নলের মধ্যে দিয়ে রক্ত কোথায় যাচ্ছে? ফুসফুসে, তাই নাম দিছি পালমোনারি। এই নলের মাধ্যমে রক্ত ফুসফুস থেকে আসছে, তাই পালমোনারি। তাহলে এইটার নাম হচ্ছে পালমোনারি ধমনী, এটার নাম হচ্ছে পালমোনারি শিরা। কোন টাইপের রক্ত আসতেছে? আর 2 মিনিট লাগবে। অক্সিজেনযুক্ত রক্ত। অক্সিজেনযুক্ত রক্ত কোথায় আসতেছে? লেফট অ্যাট্রিয়ামে। তাহলে অক্সিজেনযুক্ত রক্ত এখন কোথায় চলে আসছে? লেফট অ্যাট্রিয়াম বা বাম অলিন্দে চলে আসছে। তোমরা জানো যে বাম অলিন্দ আর বাম নীলার মাঝখানে একটা কপাটিকা ছিল, জানো তো নাকি? একটু আগে তো বলে আসলাম, বাম পাশে বাইকাস্পিড। তাহলে এখন এই অক্সিজেনযুক্ত রক্ত বাইকাস্পিড কপাটিকা ভেদ করে কোথায় আসবে? নিচের প্রকোষ্ঠ। নিচের প্রকোষ্ঠের নাম কি? বাম নিলয়। নিচের প্রকোষ্ঠের নাম কি? বাম নিলয় বা লেফট ভেন্ট্রিকল। ওকে, এখন দেখো লেফট ভেন্ট্রিকল থেকে অক্সিজেনযুক্ত রক্ত কোথায় যাবে? দেখো আমার একটা বডির কোষ বাঁচায় রাখার জন্য কি দরকার? অক্সিজেন দরকার। তাহলে আমি এখন এই অক্সিজেনযুক্ত রক্ত কোথায় পাঠাবো? বডির প্রত্যেকটা কোষে পাঠাবো। তাহলে এখন আমার হার্টের নিচের দিকে কি হবে? পাম্প করবে। পাম্প করলে অক্সিজেনযুক্ত রক্ত লেফট ভেন্ট্রিকল থেকে বের হয়ে একটা মোটা নালীর মাধ্যমে, একটা মহাধমনীর মাধ্যমে সারা দেহে চলে যাবে। ঠিক আছে? লেফট ভেন্ট্রিকল থেকে এখন একটা মোটা একটা নল বের হবে। লেফট ভেন্ট্রিকল থেকে এখন মোটা একটা মহাধমনী বের হবে। এই যে মোটা একটা মহাধমনী বের হয়েছে, এই যে লাল কালারের মোটা একটা মহাধমনী দেখতে পাচ্ছ, এই মহাধমনীর ভালো নাম হচ্ছে অ্যাওর্টা। মহাধমনীর ভালো নাম কি? অ্যাওর্টা। ঠিক আছে, বা এটাকে তুমি মহাধমনীও বলতে পারো। কোন টাইপের রক্ত যাবে? অক্সিজেনযুক্ত রক্ত। এটাকে আমরা কি বলতেছি? মহাধমনী। কি বলতেছি? মহাধমনী। তাহলে দেখো এই মহাধমনীর মাধ্যমে এই বাম নিলয় থেকে অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহে গেল। ব্যাপারটা খেয়াল করো। তাহলে এই যে সারা দেহের প্রত্যেকটা কোষে অক্সিজেনযুক্ত রক্ত আসলো, সেই কোষের ভিতরে আবার জারণ প্রক্রিয়া কি তৈরি হলো? শক্তি। আর বাই প্রোডাক্ট হিসেবে কি তৈরি হয়েছে? কার্বন ডাইঅক্সাইড। কিন্তু সেই কার্বন ডাইঅক্সাইড কি? টক্সিক। এই কার্বন ডাইঅক্সাইড আবার ঘুরে ফিরে, খেয়াল করো এবার, কার্বন ডাইঅক্সাইড সব ঘুরে ফিরে আবার কোথায় আসবে? রাইট অ্যাট্রিয়ামে। রাইট অ্যাট্রিয়ামে উপরে কোন নালীর মাধ্যমে আসবে? সুপিরিয়র ভেনা কাভা, নিচে ইনফেরিয়র ভেনা কাভা। হৃৎপিণ্ডের প্রাচীর থেকে করোনারি সাইনাস। এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত রাইট অ্যাট্রিয়াম থেকে কোথায় যাবে? রাইট ভেন্ট্রিকল। কোন কপাটিকা পাস করে? ট্রাইকাসপিড। রাইট ভেন্ট্রিকল থেকে কোথায় যাবে? ফুসফুস। কোন নালী? পালমোনারি ধমনী। ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হয়ে যাবে, অক্সিজেন গ্যাস প্রবেশ করবে। এই অক্সিজেন পরে রক্তের সাথে মিশে কোথায় আসবে? বাম অলিন্দ। বাম অলিন্দ থেকে কোথায় আসবে? বাম নিলয়। বাম নিলয় থেকে কিসের মাধ্যমে যাবে? মহাধমনী দিয়ে আবার সারা দেহ। আবার সারা দেহে আসলো, আবার কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, আবার রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, পালমোনারি ধমনী, ফুসফুস, পালমোনারি শিরা, বাম অলিন্দ, বাম নিলয়, আউট। সাইকেলিক্যাল ঘুরতেই থাকবে। বুঝতে পারছো? তাহলে এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা বলো তো, যে যা ব্লাড সার্কুলেশন সবাই সুন্দর করে বুঝছো কিনা? সবাই জানো, যতজন আছো ক্লাসে সবাই জানো। কারো যদি কোনো জায়গায় সমস্যা থাকে এখনই বলো, যে এই জায়গাটা আর একবার বললে তোমার জন্য সুবিধা হয়। আর যদি পুরোপুরি বুঝে থাকো তাহলে কনফিডেন্সের সহিত জানাও যে তুমি পুরোটা সুন্দর করে বুঝছো। তাহলে সবাই একটু জানাও যে বুঝছো কিনা এই পর্যন্ত। একটু চার্জে লাগাই দেন, এটা আছে? সবাই একটু জানাও। দেখতে পাচ্ছি রনি বুঝতে পারছো, পুষ্পিতা বুঝতে পারছো, নাদিয়া বলছে যে আর একবার বলতে। অবশ্যই বলা হবে। খাতা কলম নিয়ে বসতে হবে। আমি প্রথম যে কথা বলছি, তুমি যদি শুয়ে শুয়ে দেখো বুঝতে পারবে না। খাতা কলম নিয়ে বসতে হবে একবার, একটু সিরিয়াসনেসের ব্যাপার। আমি কি বলছি, একটা ছবির মাধ্যমে তোমার 15 পেজ পড়াচ্ছি, সো 15 মিনিট তোমার পরিশ্রম করতেই হবে। ঠিক আছে, 15 মিনিট পরিশ্রম করতে হবে। ওকে, অনেকেই দেখতে পাচ্ছি যে ভালোই বুঝতে পারছো, অনেকেই বলছো যে আরেকবার বললে ভালো হয়। ওকে, তাহলে দেখো এইবার আরো বেশি সিরিয়াস নিয়ে দেখো।
কথা হচ্ছে যে আমাদের বডির প্রত্যেকটা কোষে বাঁচায় রাখার জন্য অক্সিজেন দরকার পড়ে। সো বডির প্রত্যেকটা কোষে অক্সিজেন পৌঁছায়, কিন্তু এই কোষের মাধ্যমে যখন শক্তি তৈরি হয় বাই প্রোডাক্ট হিসেবে সেখানে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা গেল। এখন আমাদের বডিতে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, সব কার্বন ডাইঅক্সাইড আমাদের হার্টের ডান অলিন্দে আসে। তো আমাদের হার্টের যে উপরের অংশ সেখান থেকে ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে ডান অলিন্দে আসে, আর নিচের হার্টের নিচের অংশের রক্ত নিম্ন মহাশিরার মাধ্যমে আসে, যেগুলোকে আমরা একটু ভালো নামে ডাকি সুপিরিয়র ভেনা কাভা, একটু ভালো নামে ডাকি ইনফ্রা ভেনা কাভা। এখন দেখো হার্ট সে নিজেও একটা অর্গান। এখন হার্টের বেঁচে থাকার জন্য তো অক্সিজেন দরকার, হার্টের মধ্যেও কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। হার্টের নিজস্ব যে কার্বন ডাইঅক্সাইড সেটা রাইট এট্রিয়ামে আসে যেই নালীর মাধ্যমে, সেটা হচ্ছে করোনারি সাইনাস। তার মানে আলটিমেটলি রাইট এট্রিয়াম বা ডান অলিন্দে তিনটা নালী এসে মিলিত হয়, ঠিক আছে? একটা হচ্ছে উপর থেকে, একটা নিচের থেকে, আর একটা হচ্ছে হার্টের নিজস্ব প্রাচীর থেকে আসলো। এখন এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত রাইট এট্রিয়াম থেকে পরে আসে রাইট ভেন্ট্রিকল বা ডান নিলয়। তোমরা জানো এখানে একটা কপাটিকা থাকে, কপাটিকার নাম হচ্ছে ট্রাইকাসপিড। তাহলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এখন ডান অলিন্দে থেকে কোথায় আসে? ডান নিলয়। এই ডান নিলয় থেকে এই সব কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত চলে যায় ফুসফুসে। কেন যায়? কারণ কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে বাইর করতে হবে, এটা তো বিষাক্ত। কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে বাইর করা ফুসফুসে ছাড়া আর কারোর ক্ষমতা নেই। এই ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে যায় যেই নালীর মাধ্যমে, সেই নালীর নাম হচ্ছে পালমোনারি ধমনী। ফুসফুসে গেল, ফুসফুসের কাজ কি? কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা বাইর করে দেওয়া। এই যে দেখো, ফুসফুস থেকে আমরা শ্বাস ত্যাগ করলাম, কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হয়ে গেল। আবার শ্বাস নিলাম, অক্সিজেন গ্যাস প্রবেশ করলো। এই অক্সিজেন পরে রক্তের সাথে মিশে পালমোনারি শিরার মাধ্যমে চলে আসবে আমাদের হার্টের যে বাম অলিন্দ সেখানে। বাম অলিন্দ থেকে অক্সিজেনযুক্ত রক্ত চলে আসবে বাম নিলয়। কোন কপাটিকা পাস করবে? বাইকাসপিড। বাম নিলয় থেকে এই অক্সিজেনযুক্ত রক্ত আমার সারা দেহে পাঠাইতে হবে, কারণ তুমি জানো আমার বডির প্রত্যেকটা কোষ বাঁচিয়ে রাখার জন্য কি দরকার? অক্সিজেন। সো এই বাম নিলয় থেকে অক্সিজেনযুক্ত রক্ত একটা মোটা একটা মহাধমনীর মাধ্যমে সারা দেহে পৌঁছাবে। এই মোটা এই মহাধমনীর নাম হচ্ছে অ্যাওর্টা। মহাধমনীর নাম কি? অ্যাওর্টা। তাহলে এই অক্সিজেনযুক্ত রক্ত অ্যাওর্টার মাধ্যমে দেহের সব কোষে পৌঁছালো। ধরো সেই কোষটা হচ্ছে এইটা, সব কোষে অক্সিজেন পৌঁছালো। এইবার সব কোষে আবার কি তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইড। সব কার্বন ডাইঅক্সাইড আবার কোথায় আসবে? ডান অলিন্দ। সেখান থেকে কোথায় যাবে? ডান নিলয়। সেখান থেকে ফুসফুস, ফুসফুস থেকে বাম অলিন্দ, বাম অলিন্দ থেকে বাম নিলয়, বাম নিলয় থেকে আবার মহাধমনীর মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহে, সারা দেহে আবার অক্সিজেন গেল, আবার তৈরি হলো কার্বন ডাইঅক্সাইড। আবার সব কার্বন ডাইঅক্সাইড কোথায় আসবে? কার্বন ডাইঅক্সাইড রক্তের সাথে মিশে ডান অলিন্দ, রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, পালমোনারি ধমনী, ফুসফুস, পালমোনারি শিরা, বাম অলিন্দ, বাম নিলয়, অ্যাওর্টা। শেষ। তাহলে এই হচ্ছে সাইকেলিক্যাল ভাবে রক্ত ঘুরতেই আছে বডিতে, ঠিক আছে? তাহলে আশা করি এইবার তোমাদের সবারই ক্লিয়ার হয়েছে। এই এখনো যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে বলতে পারো। এখন আমি বলি কাহিনী। এই ব্লাড সার্কুলেশনটা এইটা কিন্তু কোনো একটা পড়া না, এটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট পড়া না যে হচ্ছে পরীক্ষার সময় এইটা আঁকায় তোমার পরীক্ষায়। এটা হচ্ছে এমন একটা বেসিক যে তোমার বইয়ের 15 পেজ পড়া শেষ। এখন আমি যেটা বলি, এই টপিকটা বা এই যে একটা পেজ, এটা তোমার স্ক্রিনশট মেরে ব্রেনের মধ্যে সেভ রাখতে হবে। তোমরা যারা ব্যাপারটা বুঝে ফেলছো, আমি এখন তোমাদের ক্যামেরার দিকে সামনে তাকায় বলতেছি। এই ছবিটা এখন আমি ইমাজিন করে আমি দেখব যে সামনে একটা সাদা ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডে আমি এখন এই ছবিটা কল্পনা করব। তোমাদেরও কল্পনা যদি করতে পারো তাহলে এই চ্যাপ্টার পড়া শেষ। আর যদি তুমি এটা শুধু একটা পড়া ভাবো যে মুখস্থ করলাম ভুলে গেলাম, তাইলে হবে না। এই চ্যাপ্টার এইটুক যদি জানো, পরে সব টপিক, কঠিন টপিক পানির মতো লাগবে। তুমি অনেক বেশি মজা পাবো, অনেক বেশি মজা পাবো। মানে তোমার পড়াই লাগবে না, জাস্ট আমি 2-5 মিনিট একটু একটু ধরাই দিব, তুমি জাস্ট মানে মজা করে করে পড়ে ফেলতে পারবা। তাহলে কথা হচ্ছে এই ব্যাপারটা তোমার অনেক সুন্দর করে মাথার মধ্যে সেট করে ফেলতে হবে। কিভাবে? জাস্ট খেয়াল রাখবা যে ওইসব কিচ্ছু নাই। আমাদের হার্টের রাইট এট্রিয়াম বা ডান অলিন্দ, উপর থেকে আসছে সুপিরিয়র ভেনা কাভা, নিচের থেকে আসছে ইনফেরিয়র ভেনা কাভা, আর হার্টের নিজস্ব প্রাচীর থেকে আসছে করোনারি সাইনাস। রাইট এট্রিয়ামে আসলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, সেখান থেকে ট্রাইকাসপিড বেদ করে কোথায় আসলো? রাইট ভেন্ট্রিকল বা ডান নিলয়। সেখান থেকে কোথায় চলে গেল? ফুসফুস। ফুসফুস থেকে অক্সিজেন তো ভিতরে ঢুকে, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেছে, অক্সিজেন ঢুকছে, ওই অক্সিজেন রক্তের সাথে মিশে কোথায় আসবে? বাম অলিন্দ, বাম অলিন্দ থেকে বাম নিলয়, বাম নিলয় থেকে অ্যাওর্টা হয়ে সারা দেহ। আবার সারা দেহের প্রত্যেকটা কোষে আবার কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, সেই কার্বন ডাইঅক্সাইড আবার কোথায় আসবে? রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, পালমোনারি ধমনী, ফুসফুস, পালমোনারি শিরা, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, অ্যাওর্টা। তাহলে ধুমধাম মাথার মধ্যে খেলাইতে হবে। যদি তুমি এটা মাথার মধ্যে একবার সেট করে ফেলতে পারো, সামনে যে টপিকগুলো কার্ডিয়াক সাইকেল, মায়োজনিক নিয়ন্ত্রণ, তুমি অনেক বেশি ফিল পাবা, অনেক বেশি মজা পাবা। মানে তখন যে অঙ্কের মতো মিলবে না ব্যাপারগুলা,
অনেক ভালো লাগবে। আর যদি তুমি এটা পড়ে না আসো, তোমার কাছে জাস্ট বইয়ের একটা পড়া মুখস্থ মনে হবে, তুমি শেষ, তুমি বেশি একটা মজা পাবা না, আলটিমেটলি তোমার বায়োলজিটা তোমার কাছে বোরিংই থাকবে আর কি। বুঝতে পারছো? তো কথা হচ্ছে যে তোমাদের কাছে এইটাই ব্যাপার, যে এই ব্যাপারটা যদি সুন্দর করে একবার মাথার মধ্যে সেট করতে পারো, সামনের ক্লাসে তোমার বুঝাই দিব বায়োলজির মানে কি, তোমার শরীরের মধ্যে একটা মানে কাজ করবে যখন তুমি মিল পাবা। ঠিক আছে? সিনেমা দেখো না যে একটা নির্দিষ্ট সময় শেষের দিকে যে মিলে যায়, ঘটনাগুলো মিলতে শুরু করে, তখন কিন্তু আমরা মেইন মজাটা পাওয়া শুরু করি। সো কথা হচ্ছে যে এখন হচ্ছে সিনেমার প্রথম অংশ, সেই অংশ তোমার শেষে ওই সময় মনে রাখতে হবে, তাইলে তুমি মেইন মজাটা পাবা। কার্ডিয়াক সাইকেল খুবই মজার একটা টপিক, সবাই অনেক জটিল মুখস্থ করায়, কলেজে তো ক্লাসে মাঝে মাঝে পড়ায়ও না ভালো করে, দেখা যাচ্ছে যে অনেক বেশি মুখস্থ লাগে সবার কাছে। অনেক সহজ, অনেক মজা, যদি তুমি এইটা মাথার মধ্যে সেট করে ফেলতে পারো। তো সবাই জানাও যে আর এই পর্যন্ত কারোর কোনো সমস্যা আছে কিনা দেখি, একটু দেখি। সবাই একটু জানায় ফেলো যে এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা, একটু দেখি সবাই কমেন্টে জানায় ফেলো এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা। আমাদের আজকে মেইন ক্লাসটাই হচ্ছে এইটার উপরে, এই ব্লাড সার্কুলেশনের উপরে। সো ব্লাড সার্কুলেশন ক্লিয়ার হলে ধরে নাও যে তুমি মোটামুটি আজকের ক্লাস থেকে একটা বড় অংশ শিখে গেছো, কারণ 15 পেজ পড়া শেষ, 15 পেজ পড়া শেষ। সামনের ক্লাসে আমরা এইটার উপর বেসিস করে পড়বো। সো এইটা যদি তোমার ক্লিয়ার না থাকে, সামনের ক্লাসে আমি বারংবারই বলছি যে সামনের ক্লাসে কিন্তু তোমার অনেক মানে একটু কষ্ট হয়ে যাবে। তো যার কারণে এই ব্যাপারটা সবার ক্লিয়ার কিনা একটু জানাও। দেখতে পাচ্ছি তোমরা প্রায় 70 জন মতো ক্লাসে আসো, সবাই কমেন্টে জানাও যে সবার ক্লিয়ার কিনা। কারো যদি সমস্যা থাকে কোথায় সেটাও বলতে পারো, আমি সেই জায়গাটা আরো একবার বলার চেষ্টা করব। কিন্তু সামনের ক্লাসে এসে কেউ যেন বলবা না যে এটা বুঝো না, তাহলে কিন্তু আমার এখানে আসা সম্ভব না। ওকে, তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি সবাই বুঝতে পারছো। আর যারা হচ্ছে দুইবার দেখেও বোঝো নাই, তোমরা হচ্ছে ক্লাসটা প্রথম থেকে রেকর্ড যেহেতু থাকবে আর একবার দেখলে বুঝতে পারবে। যেহেতু আমি হচ্ছে অলরেডি 2-3 বারের বেশি বলে ফেলছি, যারা অলরেডি বুঝে ফেলছে তাদের হয়তো বেশি বোরিং লেগে যেতে পারে, কারণ অনেকবার বললে। সো যারা 2-3 বার বলার পরেও বুঝতে পারো নাই, যেহেতু রেকর্ড থাকবে, তোমরা আরও একবার দেখলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? ঠান্ডা মাথায় দেখতে পাচ্ছ যে ঝর্ণা, ও কিন্তু পরে একবার ভালো বুঝতে পারছে, বাকিরাও সবাই বুঝতে পারছে আর কি পরে। আচ্ছা, এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার ছোটবেলা থেকে শিখে আসলাম ধমনী নাকি অক্সিজেনযুক্ত রক্ত বহন করে আর শিরা নাকি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, তাহলে আপনি এখন কি শিখালেন এখানে? পালমোনারি ধমনী, কিন্তু দেখতে পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। তাহলে ছোটবেলা থেকে যে শিখে আসলাম ধমনী অক্সিজেনযুক্ত রক্ত বহন করে, তাহলে আপনি তো ভুল লিখছেন, এটা তো পালমোনারি শিরা হওয়ার কথা নাকি? আবার স্যার শিখে আসলাম ছোটবেলাতে শিরা নাকি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে, কিন্তু এখানে তো পালমোনারি শিরা কেন লেখা, আবার অক্সিজেন কেন লেখা? তাহলে একটু প্যাচ গোজ বেঁধে যাচ্ছে না, যে শিরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, এনে আবার অক্সিজেন কেন? তাহলে আমরা কি এটা কাটে দিব? এটাকে শিরা বানায় দেবো, এটাকে ধমনী বানায় দেবো? সুন্দর করে একটা জিনিস জানতে হবে, দেহের যত সকল ধমনী আছে, সকল ধমনীর কাজ হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত বহন করা। কিন্তু এই ধমনী গোত্রের সাথে পাল্টিবাজি করে একটা ধমনী, সেটা হচ্ছে পালমোনারি ধমনী। পালমোনারি ধমনী কি করে? ধমনী গোত্রের সাথে পাল্টিবাজি করে, এজন্য নাম হচ্ছে পাল্টিবাজি পালমোনারি ধমনী। তাহলে সকল ধমনী যদি অক্সিজেনযুক্ত রক্ত বহন করে, তাহলে পালমোনারি ধমনী উল্টো কাজ করবে। তাহলে পালমোনারি ধমনী কোন টাইপের রক্ত বহন করে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। দেহের সকল শিরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে, কিন্তু ব্যতিক্রম হচ্ছে পালমোনারি শিরা। তাহলে দেখো, সকল শিরা যদি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে, তাহলে পালমোনারি শিরা উল্টো কাজ করবে। তাহলে পালমোনারি শিরা কোন টাইপের রক্ত বহন করে? অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। আমাদের কিছু ফ্রেন্ড থাকে না, আমরা সবাই যাইতে চাইতেছি হচ্ছে জাফলং, ও জাফলং যাবে না, ও যাবে শ্রীমঙ্গল। তো এই হচ্ছে অবস্থা পালমোনারি ধমনের পালমোনারি শিরার, যে আমরা সবাই হইতেছে একদিকে যাইতে চাচ্ছি জাফলং এর দিকে, ওরা জাফলং যাবে না, ও যাবে শ্রীমঙ্গল। তাহলে সকল ধমনী জাফলং মানে অক্সিজেন বহন করে, কিন্তু পালমোনারি ধমনী ও শ্রীমঙ্গলের দিকে। হ্যাঁ, পালমোনারি ধমনী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে। আশা করি বুঝতে পারছো যে উল্টো কাজ করে। তাইলে মনে হইতে পারে যে কেন
এটাকে আমরা যদি কেটে দিতাম, কেটে যদি এটাকে পালমনের শিরা বানাই দিই তাহলে সমস্যাটা কি, এটা যদি পালমনের ধমনী বানাই দিই সমস্যাটা কি মনে হইতেই পারে। বাট তোমরা ছোটবেলায় একটা জিনিস শিখে আসছিলাম, হৃৎপিণ্ডে এসে যারা মিলিত হয় তাদেরকে বলা হয় শিরা, আর হৃৎপিণ্ড থেকে যারা বের হয় তারা হচ্ছে ধমনী। তাহলে দেখো হৃৎপিণ্ড থেকে যারা এসে মিলিত হচ্ছে, দেখো যারা মিলিত হচ্ছে তারা শিরা, যারা মিলিত হচ্ছে শিরা, আবার হৃৎপিণ্ড থেকে যারা বের হচ্ছে দেখছো ধমনী। তাহলে এটাও যেহেতু হৃৎপিণ্ড থেকে বের হচ্ছে তাহলে নাম কি হবে, ধমনী। এই হচ্ছে ব্যাপার, হৃৎপিণ্ড থেকে যারা বের হয় তারা হচ্ছে ধমনী, আর হৃৎপিণ্ডে যারা এসে মেলে তাদেরকে বলা হয় শিরা। এই কারণে এটার নাম পালমোনারি শিরা, এটার নাম হচ্ছে পালমোনারি ধমনী। ঠিক আছে, তো এগুলো আসলে বইতে ওরকম লেখা নেই বা কোনো টিচারের কাছেও ওরকম হয়তো তোমরা মন খুলে জিগাইতে পারো না, মুখস্থই করে যাও আজীবন। হ্যাঁ, যে এটার নাম কেন পালমোনারি ধমনী, পালমোনারি শিরা বানালে স্যার কি সমস্যা হতো, তো এগুলো হচ্ছে আমার মনের কোশ্চেন থাকতো আর কি যখন পড়তাম। তো এই ছিল হচ্ছে ব্লাড সার্কুলেশনের পুরো ব্যাপার। সো এই টপিকটা ক্লিয়ার হইলে আমরা হার্টের অনেক টপিক অনেক দ্রুত টানতে পারবো। যেরকম হার্টের কপাটিকাগুলো পড়তে মাত্র 5 মিনিটও লাগবে না। ব্লাড সার্কুলেশন যে পারো, কার্ডিয়াক সাইকেল 10 মিনিটে আমরা শেষ করতে পারবো। মায়োজনিক নিয়ন্ত্রণ 5 মিনিট লাগবে। তাহলে কথা হচ্ছে এই টপিকের উপরে তুমি বস হয়ে যাও, এইটুক খুব সুন্দর করে পড়ানোর মতো যোগ্যতা অর্জন করো। আমি এইবার একটু সুন্দর করে বলি, ব্লাড সার্কুলেশনটা ঠান্ডা মাথায় একটু মাথার মধ্যে সেট করো। কিভাবে বলবা, হৃৎপিণ্ডের উপর অংশের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সুপিরিয়র ভেনা কাভা, হৃৎপিণ্ডের নিচের অংশের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ইনফেরিয়র ভেনা কাভা, হৃৎপিণ্ডের নিজস্ব প্রাচীরে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত করোনারি সাইনাসের মাধ্যমে রাইট এট্রিয়ামে আসে। রাইট এট্রিয়াম থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ট্রাইকাসপিড কপাটিকা পাস করে রাইট ভেন্ট্রিকলে পৌঁছায়। রাইট ভেন্ট্রিকল থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পালমোনারি ধমনী হয়ে ফুসফুসে পৌঁছায়। ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়, অক্সিজেন গ্যাস প্রবেশ করে। এই অক্সিজেন রক্তের সাথে মিশে অক্সিজেনযুক্ত রক্ত পালমোনারি শিরার মাধ্যমে লেফট এট্রিয়ামে আসে। লেফট এট্রিয়াম থেকে অক্সিজেনযুক্ত রক্ত বাইকাসপিড কপাটিকা পাস করে লেফট ভেন্ট্রিকলে আসে। লেফট ভেন্ট্রিকল থেকে অক্সিজেনযুক্ত রক্ত মহাধমনী বা অ্যাওর্টার মাধ্যমে সারা দেহে পৌঁছায়। এই হচ্ছে আমাদের ব্লাড সার্কুলেশনের সুন্দর ঠান্ডা মাথায় ব্যাপারগুলো। তাহলে এইটুক তুমি সুন্দর করে মাথার মধ্যে সেট করে ফেলবা, এবং এটা হচ্ছে তোমার লেখার জন্য, একটু সুন্দর করে গুছায় লেখার জন্য। আর মাথার মধ্যে সেট রাখবা একদম ধুমধাম আমার মতো, ঠিক আছে? যে রাইট এট্রিয়ামে আসে, রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল পালমোনারি ধমনী ফুসফুস, লেফট এট্রিয়াম লেফট ভেন্ট্রিকল অ্যাওর্টা। মাথার মধ্যে এরকম সেট থাকতে হবে, তাইলে তুমি বায়োলজিতে বস। ঠিক আছে, ওকে। তাহলে এই ছিল ব্যাপার স্যাপার। আজকের ক্লাস কি আর টানবো নাকি আজকের ক্লাস এখানে এন্ড করবো? এই টপিকের পরের টপিকগুলো আসলে এইটার উপর রিলেটেড, সো এইটুক শেষ করেই আমরা পরের টপিকগুলো পড়াইতে পারবো। ঠিক আছে, তোমার এটা পড়ে আসতে হবে, না হলে পরবর্তী টপিক পড়ায় আমি মজা পাবো না, যার কারণে আমিও পড়াবো না এখন। তোমার এইটুক ভালো করে পড়বা সবাই, তাইলেই পরবর্তী টপিকগুলো পড়াবো আর কি, তখন তুমি মজা পাবা। নাহলে এখন যদি শুরু করি অনেকটা মাথার উপর দিয়ে চলে যাবে। সো আজকের ক্লাস এখানেই শেষ করবো কিনা সবাই জানাও, যেহেতু রাত অনেক হয়েছে। সো সামনের ক্লাসে ওকে, সো আর একদিন তাহলে হচ্ছে এর পরের টপিকগুলো পড়াবো। সো আজকের ক্লাসে এই পর্যন্ত থাকুক, তাহলে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, এবং আজকের ক্লাসের নোটটা সবাই গুছিয়ে রেখো, এবং এই নোটটা সবাই একটু গ্রুপে আপলোড দিয়ে এই গ্রুপে দিও। যার নোট সবচেয়ে সুন্দর হবে আমি তাকে পার্সোনালি একটা পুরস্কার দেবো আর কি। ঠিক আছে, পুরো সাইকেলেই এই পুরো ক্লাস রক্তের চ্যাপ্টার জুড়েই যারা সুন্দর নোটটা করবা তাদের আমি একটা গিফট দেবো, যার নোট সবচেয়ে সুন্দর হবে। সো আজকের ক্লাস এই পর্যন্তই থাকুক। সবাই জানায়ও যে আজকের ক্লাস তোমরা কতটা বুঝতে পারছো, সবাই একটু রেসপন্স করো, এতে হচ্ছে সুবিধা হবে, এবং কারোর কোনো সমস্যা থাকলে সেটাও জানায়ও। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।